So we would like to introduce our distinguished panelists to you. First, we have Professor Dr. Mizanur Rahman, former Chairman, National Human Rights Commission, NHRC. We have Ms. Judith Herbertson, DFID Bangladesh. Barrister Sarah Hussain, Executive Director, Bangladesh Legal Aid and Services Trust, BLEST. Dr. Shadin Malik, CPD Board of Trustees. And Mr. Shahzada M. Akram, Senior Program Manager, Transparency International Bangladesh. We'll be starting our session shortly. Thank you so much for joining us today. Very distinguished co-chair, the presenter, Mr. Shahzada M. Akram, the discussants, Mr. Sarah Hussain, and we're expecting Dr. Shadin Malik any moment from now. Ladies and gentlemen, at the very outset, please allow me to welcome you all to this post-lunch afternoon session, which is expected to be a bit stressing, and generally people tend to be drowsy, but I'm sure that the lively discussion that is going to follow would keep us very much on the... In Bangla, they will be more alive. Fine. যে কথাটা না বললে হয়তো আমরা বাংলাতেই বলতাম, কিন্তু এত বড় করে ইংরেজিতে লেখা আছে, ভাবলাম অন্তত পক্ষে একটু বোধহয় সম্মান দেখানো উচিত। ইন এনি কেস, আমাদের এখনকার যে বিষয়বস্তু সেটি হচ্ছে, যেটি বাংলাটা এখানে করা নেই, পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস। এবং একটি কথা বোধহয় আমাদের বলে রাখা প্রয়োজন, যে আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এগুলো যদি অর্জন করতে হয়, তাহলে এই গোল 16 নিয়ে যে আমাদের এখানে আলোচনা হচ্ছে, এটি এত গুরুত্বপূর্ণ, কেননা এর ভেতরে অনেকগুলো ইন্ডিকেটরস এবং অনেকগুলো কিন্তু আমরা যেটা বলি যে ছোট ছোট অনেক লক্ষ্য মাত্রা এখানে নির্ধারণ করা হয়েছে, এবং সেগুলো যদি অর্জিত না হতে পারে, তাহলে আমাদের সার্বিকভাবে এবং মূল্যায়নে কিন্তু এসডিজি কখনো অর্জন করা সম্ভব হবে না। বিশেষ করে দেখুন, আমরা এখানে যে তিনটি জিনিসের উপরে গুরুত্ব আরোপ করছি, শান্তি, ন্যায্যতা বা ন্যায় বিচার এবং শক্তিশালী কিছু প্রতিষ্ঠান, এবং এই তিনটি ক্ষেত্রেই বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। যদি আমি শুধুমাত্র এই একটি শব্দই উচ্চারণ করি, আমার মনে হয় উপস্থিত সকলেই এটি গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হবেন। আসলে এই 2030 ভেতরে যদি লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে হয়, তাহলে যে চারটি জিনিসের উপরে আমাদের প্রধান গুরুত্ব দেওয়া উচিত, সেটি হচ্ছে, নাম্বার 1, উই মাস্ট অ্যাক্ট পলিটিক্যালি, নাম্বার 2, ইনোভেট র্যাডিক্যালি, নাম্বার 3, মেজার এফেক্টিভলি, অ্যান্ড নাম্বার 4, কোলাবোরেট ডিফারেন্টলি। এই প্রত্যেকটারই ব্যাখ্যা দেওয়া সম্ভব, কিন্তু এই মুহূর্তে আমার কাজ সেটি নয়। তবে এই সব কিছুর চূড়ান্ত যে অর্জন এবং চূড়ান্ত লক্ষ্যমাত্রায় এবং সাফল্য অর্জিত হতে পারে দুটো আনবে টুইন পিলার্স অফ সাকসেস, এবং এই টুইন পিলার্স অফ সাকসেসের একটা হচ্ছে ইনস্টিটিউশনস, এবং যেখানে আমাদের রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এখানে আমার বিশ্বাস যে আজকে আমরা সেই আলোচনা আমরা শুনব, এবং আপনাদের কাছ থেকেও আমরা বেশ কিছু তথ্য পাব। এবং দ্বিতীয় হচ্ছে পলিটিক্স। এখন এই পলিটিক্সটা কেমন হবে, রাজনীতি কেমন হবে, কেননা ম্যানেজিং পাওয়ার ওয়ার্কস বাট থ্রু ইনস্টিটিউশনস দ্যাট আর অনলি এফেক্টিভ বাট আর অলসো অ্যাকাউন্টেবল অ্যান্ড ইনক্লুসিভ। এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, তাহলেই কিন্তু যে আমাদের রাজনীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেমন হবে সেটা বোঝা একদমই কষ্টকর ব্যাপার নয়। সেই দিক থেকে চিন্তা করলে আমরা কোন অবস্থানে রয়েছি এটি নিয়ে আমাদের ভাবার, বিতর্কের, চিন্তার এবং ভবিষ্যতের পথ নির্ধারণ করবার ক্ষেত্রটা যথেষ্ট প্রশস্ত হতে পারে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে একই সঙ্গে এই যে আমাদের যে কাজটি করতে হবে বলেছিলাম যে ইনোভেট রেডিক্যালি,
এখানে আমার মনে হয় যে আমাদের দক্ষিণ দক্ষিণ সহযোগিতা আরো বৃদ্ধি করা প্রয়োজন। এবং এই দক্ষিণ দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে those of you who are here present from the donor community representing international donor agencies, my humble submission would be that let you come as peers and friends and assist us and don't give us prescriptions. এই জায়গাটি বোধহয় আমাদের খেয়াল রাখা দরকার এবং এই জায়গায় আমাদের দক্ষিণ দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে যে আমরা কতটা আমরা স্বাবলম্বী হতে পারবো তাদের সাহায্য নিয়ে এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং একইভাবে আমাদের আজকের যে আমাদের আলোচনা সারা দিন ব্যাপী এখানে যেটি প্রতিভাত হয়েছে এবং যেটি অতীব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নাথিং ক্যান বি অ্যাচিভড অ্যান্ড ডান সাকসেসফুলি উইদাউট বিল্ডিং এফেক্টিভ কোয়ালিশনস। শুধু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সংঘবদ্ধ হতে হবে এবং একত্রে আমাদেরকে কাজ করতে হবে। এই যে একত্রে কাজ করবার শুধু একই কাজ যদি আমরা অনেকেই করে থাকি, মানবাধিকার রক্ষা, শিশু নির্যাতন, নারী নির্যাতন, অনেক প্রতিষ্ঠান তারা ভিন্ন ভিন্নভাবে কাজ করছে, সেটি না করে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই গোলসগুলোকে যদি আমরা অর্জন করতে চাই তাহলে কিন্তু ওই একক পন্থায় নয়, আমাদেরকে এখন সকলকে একত্রিত হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই লক্ষ্যগুলো অর্জন করবার জন্য সামগ্রিক এবং সামষ্টিক যে প্রচেষ্টা সেটিকে অব্যাহত রাখতে হবে। আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে এর সূত্র ধরে হয়তো আমরা আমাদের পরবর্তী আলোচনাগুলো চালিয়ে যাব। এবং আমার এই প্রারম্ভিক বক্তব্য আমি আর দুটো মাত্র কথা দিয়ে শেষ করি। একটি হচ্ছে যে এই যে আমাদের গোল 16 এসডিজির সেখানে দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেটি নিয়ে দারুণ রকমের বিতর্ক কিন্তু চলবে এবং এর শেষ গিয়ে কোথায় দাঁড়াবে আমাদের পক্ষে বলাটা খুবই মুশকিল। একটি হচ্ছে যে একটি কথা দেখুন আমরা সকল সময় বলতে পছন্দ করি, সেটা হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড। কাউকেই পিছে ফেলে যাব না, আমরা সকলকে একসঙ্গে টেনে নিয়ে সকলে আমাদের হবে সহযাত্রী। এটি কিন্তু লেট আস নট আন্ডারস্ট্যান্ড ইট ইন টার্মস অফ only within the boundaries of nation states, but we should also try to understand the statement that leave no one behind, even in terms of the members of the international community. So the burden is on the more resourceful states so that the weaker and smaller states are not left behind in the process of development, and this is one of the dimensions that I want to add to the slogan leave no one behind. এবং আরেকটি সেটা হচ্ছে the rule of law. I am very happy that Dr. Shadir Malik is here when I am just pronouncing the words the rule of law, because এই যে আমাদের রুল অফ লর কথা বলছি যে আইনের শাসন, আপনারা যারা এই এসডিজির যে বিতর্কগুলো হয়েছে আন্তর্জাতিকভাবে সেই বিতর্কগুলো যদি একটু দেখেন তাহলে দেখবেন যে অনেকগুলো রাষ্ট্র আছে and the states who matter more in international politics and international affairs, তারা কিন্তু এই রুল অফ ল বলতে কিন্তু রাষ্ট্রীয় আইনের পরিবর্তন সংস্কার উন্নয়ন এটিকে কিন্তু প্রধানত গুরুত্ব দেন নাই। তারা চেয়েছেন যার যার রাষ্ট্র যে আইন তারা অনুসরণ করছে সেই আইনের ভেতর থেকেই তারা কাজ করবেন। তারা বলতে চেয়েছেন when they are talking about rule of law in the context of SDGs they are referring it to international law and not to the municipal law. এটা কিন্তু একটা দারুণ ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হতে পারে। আমাদের নিজেদের দেশের কথা চিন্তা করুন না কেন, আমাদের এখানে আইন যেভাবে চলছে এবং যেভাবে বৈষম্যমূলক আইন আমরা ছড়াছড়ি দেখি আমাদের আইন ব্যবস্থাতে, এইখানে এই আইনগুলোকে যদি পরিবর্তন না হয় এবং বৈপ্লবিক পরিবর্তন যদি না হয় তাহলে হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাটেইন দ্য অবজেক্টিভস অফ দ্য এসডিজি বাই 2030? সুতরাং এখানে আন্তর্জাতিকভাবে যদিও আন্তর্জাতিক আইনের উপরে গুরুত্ব আরোপ করে আমাদেরকে দৃষ্টিটা একটু সরিয়ে নেবার একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করি, কিন্তু অ্যাজ সিটিজেন্স অফ দিস কান্ট্রি আমাদের কিন্তু খুবই সতর্ক থাকতে হবে যেন at no point we are here to compromise with the basic ideals of our মুক্তিযুদ্ধ, যেটা হচ্ছে ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি। এবং এই তিনটি কিন্তু রয়েছে, এর মাধ্যমে আমাদের SDG 16 আমরা
পূর্ণভাবে আমরা অর্জন করতে সক্ষম হব যদি আমরা মুক্তিযুদ্ধের সেই মূল্যবোধের প্রতি যদি আমাদের প্রতিজ্ঞা এবং অঙ্গীকার যদি আমরা বাস্তবায়ন করবার জন্য সচেষ্ট থাকি। আমি আশা করি যে আমাদের এই আলোচনা আমাদের যে ত্রুটিগুলো রয়েছে, যে বিচ্যুতিগুলো রয়েছে, যেখানে যেখানে আমাদের আরো নজর দেওয়া দরকার, সেই দুর্বল স্থানগুলোকে চিহ্নিত করবে এবং সামগ্রিকভাবে আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা এমন কিছু পন্থা নির্ধারণ করতে সক্ষম হব যার মাধ্যমে আমরা যখন 2030 আসবে তখন আমরা বলবো যে শুধু বাংলাদেশে কোনো একক নাগরিক নন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশও মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কেননা we are successful and in attaining the objectives of SDG, the Sustainable Development Goals. Thank you. Thank you very much. আমার মনে হয় এর পরবর্তী দায়িত্বটা বোধহয় আমারই, এবং এখন আমি আমন্ত্রণ জানাবো মিস্টার শাহজাদ এম আকরামকে টু প্রেজেন্ট দি আপনার অ্যাঙ্কার অর্গানাইজেশন কর্তৃক দ্য প্রেজেন্টেশন বাই দি গোল মানে গ্রুপ অ্যাঙ্কার অর্গানাইজেশন টু মেক প্রেজেন্টেশন অন দি গোল 16 অফ দি SDGs. প্লিজ। আপনি 10 মিনিট সময় আছে, আপনি যে স্টেজে এইটা দিয়ে ডান দিকে যেতে থাকেন। Good afternoon. আমরা গোল 16-এর যে মূল বিষয়বস্তু তার উপরে গত 4 বছরে বাংলাদেশের যে অগ্রগতি সেটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে এই আমরা গোল 16 কতটুকু অর্জন করেছি সেই বিষয়ে পর্যালোচনার সংখ্যা খুব সীমিত, এবং এর অনেকগুলো লক্ষ্যের অধীনে যে ইন্ডিকেটরগুলি আছে সেখানকার যে তথ্য সেখানেও ঘাটতি লক্ষ্য করা যায়। দেখা যায় যে মাত্র 6টি টার্গেটের 8টি ইন্ডিকেটরে ইন্ডিকেটরে তথ্য আছে, এবং সরকারি যে তথ্যটি এই গোলের জন্য সেটিরও অপ্রতুলতা রয়েছে, এবং আন্তর্জাতিকভাবে যে ইন্ডেক্সগুলো রয়েছে সেখানেও বাংলাদেশের অবস্থান এই গোলের সাপেক্ষে খুবই দুর্বল। যেমন একটি ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে 157টি দেশের মধ্যে 120তম, শুধুমাত্র গোল 16-এর ক্ষেত্রে। এবং ইতিমধ্যে আমরা জেনেছি আমরা কিভাবে এই পেপারটি আমরা তৈরি করেছি, সেই বিস্তারিত বিবরণ আমি যাচ্ছি না। এখন পর্যন্ত আমরা যেই প্রোগ্রেসগুলো দেখতে পাই যে সরকারের পক্ষ থেকে এই গোল অ্যাচিভ করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আমরা দেখতে পাই যে এই গোলের অধীনে যেই টার্গেটগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন বাংলাদেশে প্রচুর আইন রয়েছে এবং পলিসি এবং ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই গোল অর্জন করার ক্ষেত্রে, কিন্তু তারপরেও সার্বিকভাবে আমরা দেখতে পাই যে এই গোলের অধীনে যে কিছু কিছু বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে। যেমন দুর্নীতি, ঘুষ, অর্থ পাচার, মৌলিক অধিকার রক্ষা ইত্যাদির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখনও অন্যতম দুর্বল। এবং জাতীয় যে ইন্টিগ্রিটি সিস্টেম রয়েছে, শুদ্ধাচার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও আমরা দেখতে পাই যে যথেষ্ট পরিমাণে আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো সত্ত্বেও অনেক প্রতিষ্ঠানই আশানুরূপভাবে কার্যকর হতে পারছে না, এবং তাদের জবাবদিহিতার ক্ষেত্রে অনেক ঘাটতি লক্ষ্য করা যায়। এবং দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ প্রতিষ্ঠানেই দলীয় রাজনীতিকরণের কারণে এগুলো সম্পূর্ণভাবে কার্যকর হতে পারছে না। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই গোল 16 অর্জন করার জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো কৌশল এখনও প্রণীত হয়নি।
এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন টার্গেটের ক্ষেত্রে সরকারের যে তথ্য সেখানে অপ্রতুলতা রয়েছে এবং ঘাটতি রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আংশিক তথ্য রয়েছে, যেই তালিকাটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যেই তথ্যের ঘাটতি রয়েছে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যে তথ্যগুলি রয়েছে সেগুলো মেনে নেওয়ার ক্ষেত্রেও সরকারের তরফ থেকে একটু অনীহা লক্ষ্য করা যায়। এই গোল 16 অর্জন করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা লক্ষ্য করি, এবং আমরা যদি দেখি যে বিভিন্ন টার্গেট পূরণ করার ক্ষেত্রে প্রচুর বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। যেমন 16.1 এই টার্গেট পূরণের ক্ষেত্রে নাগরিক উদ্যোগ, অ্যাসেট সার্ভাইভালস ফাউন্ডেশন, বন্ধু, আইন ও সালিশ কেন্দ্র ইত্যাদি প্রতিষ্ঠান কাজ করছে। 16.2 এর ক্ষেত্রে কাজ করছে নাগরিক উদ্যোগ, আইন ও সালিশ কেন্দ্র, এবং এভাবে আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু প্রতিষ্ঠান বিভিন্ন টার্গেটের উপরে কাজ করছে, এবং 16.6 এবং 16.7 নিয়ে প্রচুর প্রতিষ্ঠান কাজ করছে। 16.9 নিয়ে কাজ করছে নাগরিক উদ্যোগ, এবং তথ্যের অধিকার নিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে। আমরা কি ধরনের কাজ করছে আমরা যদি একটু দেখি যে প্রচুর বেসরকারি প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে তারা এই গোল 16 ক্ষেত্রে নলেজ জেনারেট করছে, এবং এই নলেজের উপর বেস করে পলিসি অ্যাডভোকেসি, কনসালটেশন এবং ডায়ালগ অনুষ্ঠিত করছে। এবং বেশ কিছু প্রতিষ্ঠান সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি টুলস ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে পাবলিক হিয়ারিং, সিটিজেন্স রিপোর্ট কার্ড, ফেস দি পাবলিক, চুজ দ্য রাইট ক্যান্ডিডেট ইত্যাদি ধরনের কার্যক্রম এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে। এবং বেশ কিছু প্রতিষ্ঠান তারা কমিউনিটি পর্যায়ে ভলান্টিয়ার এবং গ্রুপ ডেভেলপমেন্টের কাজ করছে, এবং এর মাধ্যমে তারা ইন্টার কমিউনিটি ডায়ালগ করছে। এবং কমিউনিটির পর্যায়ে ইনফরমেশন ডিসেমিনেশনের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হচ্ছে, যেমন স্ট্রিট থিয়েটার, ফোক মিউজিক, টেলিভিশন কমার্শিয়াল তৈরি করা হচ্ছে, ইনফরমেশন ফেয়ার করা হচ্ছে, বিভিন্ন মিডিয়ামে বিভিন্ন ধরনের কম্পিটিশনের আয়োজন করা হচ্ছে, এবং বিভিন্ন জনগোষ্ঠীকে আইনগত সহায়তা দেওয়ার জন্য অ্যাডভাইস সেন্টার পরিচালনা করছে বেশ কিছু প্রতিষ্ঠান। আমরা যদি এইসব প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রভাব দেখি তাহলে দেখব যে বেশ কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণের অগ্রগতি এবং অর্জন আমরা লক্ষ্য করি। যেমন বেশ কিছু সিএসওর কার্যক্রমের ফলে প্রাতিষ্ঠানিক, নীতিগত এবং আইনগত সংস্কার সম্পন্ন হয়েছে এবং হচ্ছে। এর মধ্যে বেশ কিছু জাতীয় শুদ্ধাচার প্রতিষ্ঠানের, যেমন পার্লামেন্ট, জুডিশিয়ারি, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি প্রতিষ্ঠানের কিছু আইনগত সংস্কার করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন বিটিসিএল, এনসিটিবি বা পাসপোর্ট সেবার ক্ষেত্রে অনেক প্রাতিষ্ঠানিক পরিবর্তনের আমরা উদাহরণ দেখতে পাই। বিভিন্ন নীতিগত পরিবর্তন সাধন করা হয়েছে, যেমন গোল্ড পলিসি কিংবা এডুকেশন পলিসি, হেলথ পলিসির ক্ষেত্রে সিএসওদের কন্ট্রিবিউশন অনেক বেশি। এবং উল্লেখযোগ্য প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও অনেক ধরনের অর্জন আমরা লক্ষ্য করি। যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে আরএনজি সেক্টরের ক্ষেত্রে সিএসওদের কন্ট্রিবিউশন, এর ফলেই এই ক্ষেত্রে অনেক ধরনের অগ্রগতি সাধন করা হয়েছে। সিএসওদের কার্যক্রমের ফলে আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে ইনফরমেশন ডিসেমিনেশন। এবং আমরা দেখেছি যে রিসার্চ এবং অ্যাডভোকেসির কারণে গোল 16-এর বিভিন্ন ইস্যুতে তথ্য প্রচার করা হচ্ছে বিভিন্ন সিএসওর মাধ্যমে, এবং এই তথ্য প্রচারের ফলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং জনগণের একটি বড় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনেক সিএসওই আইনগত সহায়তা দিচ্ছে, বিভিন্ন লিগ্যাল সাপোর্ট, এবং
এই যাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে তাদের মধ্যে বিশেষ করে রয়েছে দরিদ্র, যারা নারী এবং যারা মার্জিনালাইজড গ্রুপ, এথনিক গ্রুপ এবং আদিবাসী এবং দলিত কমিউনিটির এবং থার্ড জেন্ডার কমিউনিটিকে অনেক লিগ্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে। ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে এই সিএসওগুলি কাজ করছে এবং এই ক্যাপাসিটি বিল্ডিং শুধু কমিউনিটি লেভেলেই না, বরং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও কোনো সিএসও বিভিন্ন ক্যাপাসিটি বিল্ডিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন হচ্ছে যে বিভিন্ন দলীয় সিদ্ধান্ত, বিভিন্ন সরকারি কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে কমিউনিটির যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের বাড়ানোর ক্ষেত্রে এই সিএসওদের কন্ট্রিবিউশন রয়েছে। আমরা যদি সিএসওর কার্যক্রমের কিছু প্রধান শিক্ষা আমরা দেখতে চাই এবং চ্যালেঞ্জ দেখতে চাই, তাহলে আমরা দেখব যে কোনো ক্ষেত্রে সরকারের সাথে বিভিন্ন সিএসওর এনগেজমেন্ট হয়েছে, পার্টনারশিপ হয়েছে এবং কোলাবোরেশনের মাধ্যমে বেশ ভালো ভালো কিছু কাজ হচ্ছে। কিন্তু আবার কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পরিবেশের কারণে এই পার্টনারশিপ অ্যাক্টিভিটিগুলো কিছুটা হলেও ব্যাহত হয় এবং কোনো বিষয়ে আমরা দেখতে পাই যে সরকারের পক্ষ থেকে এই সিএসওদের সাথে কাজ করার ক্ষেত্রে কিছু অনীহা লক্ষ্য করা যায় এবং সরকারি যে তথ্যের ঘাটতি আছে সেটি আগে বলা হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে আরেকটি অনীহা রয়েছে যে সিএসওদের দ্বারা তৈরি যেই কিংবা তাদের দ্বারা কালেক্টেড যেই তথ্যগুলো রয়েছে, বিশেষ করে সেন্সিটিভ কিছু ইস্যু যেমন দুর্নীতি এবং মানবাধিকার সম্পর্কিত যেসব তথ্য, সেই তথ্যগুলি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়াটা খুব কঠিন বলে আমরা লক্ষ্য করছি। এবং সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সিএসওগুলি গোল 16-এর ক্ষেত্রে সরকারের ওপর একদিকে যেমন চাপ সৃষ্টি করছে, তেমনি অন্যদিকে সরকারকে বিভিন্ন নীতি এবং আইনগত সংস্কারের ক্ষেত্রে সহায়তা করছে এবং সরকারকে কিছুটা হলেও সঠিক পথে রাখার ক্ষেত্রে সিএসওগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবং সরকারের সাথে সাথে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে এই সিএসওগুলি কাজ করছে এবং এর ফলে এই এসডিজির যেই মূল একটি বক্তব্য যে লিভ নো ওয়ান বিহাইন্ড, এই উদ্দেশ্যটি সিএসওর মাধ্যমে অনেকটা সাধিত হচ্ছে বলে আমরা লক্ষ্য করি। এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে এই সিএসওর যে কার্যক্রম বিশেষ করে গোল 16 অর্জন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে সরকারের দিক থেকেও তাদের কন্ট্রিবিউশনটাকে স্বীকৃতি দেওয়ার এখন প্রয়োজনীয়তা এবং তাদেরকে সাথে নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। কিছু সুপারিশ আমরা আমাদের পর্যালোচনা থেকে করতে পারি, যেমন এখনও যেসব আইনে ঘাটতি রয়েছে সেই আইনের ঘাটতিগুলোকে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং জাতীয় শুদ্ধাচার কৌশলের অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক এবং আর্থিক সক্ষমতা বাড়াতে হবে এবং গোল 16-এর বিভিন্ন টার্গেটের যেই তথ্যের ক্ষেত্রে যে ঘাটতিগুলো রয়েছে সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে সার্ভের মাধ্যমে সেই তথ্যের ঘাটতি পূরণ করতে হবে এবং এক্ষেত্রে বিভিন্ন সিএসওর সাথে প্রয়োজন মতো সরকার সহযোগিতা গ্রহণ করতে পারে এবং তাদের সাথে পার্টনারশিপে যেতে পারে। আমরা সিএসওর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বলতে চাই যে ইউথ ভলান্টিয়ারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গোল 16-এর বিভিন্ন টার্গেট অর্জন করার ক্ষেত্রে। কাজেই গোল 16-এর বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে ইউথ ভলান্টিয়ারদের পার্টিসিপেশন আরও বাড়াতে হবে এবং সিএসও যারা নিজেরা কাজ করছেন তাদের নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন আরও বাড়াতে হবে এবং একসাথে সরকারের সাথেও কোঅর্ডিনেশন বাড়াতে হবে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে জেন্ডার বেসড ভায়োলেন্স এবং আইনগত সহায়তা ইত্যাদির ক্ষেত্রে। এবং যারা আসলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে দলিত এবং আদিবাসী, তাদের জন্য অন্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের অনুরূপ এক বিশেষ মন্ত্রণালয় বা কমিশন
ইত্যাদি গঠন করে তাদের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি দুঃখিত যে আমাকে ঘন্টাটা বাজাতে হয়েছিল। ঘন্টা বাজানোর এই একটা দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে আয়োজক কর্তৃক, এবং এই কথাটা বলছি এই কারণেই যে এখন আমাদের দুজন আলোচক ডেজিগনেটেড ডিসকাসেন্ট রয়েছেন, স্বনামধন্য দুজনই। আমি জানি যে আপনারা প্রত্যেকেই তাদের কথা বেশি করে শুনতে ইচ্ছুক, কিন্তু আয়োজকরা সময় বেঁধে দিয়েছেন দুজনার জন্যে 10 মিনিট, অর্থাৎ প্রতিজনে মাত্র 5 মিনিট। সুতরাং ডক্টর স্বাধীন মালিক এবং ব্যারিস্টার সারা, আপনারা যত ইচ্ছা আমাকে পরে গালমন্দ করতে পারেন, কিন্তু আমি কিন্তু 5 মিনিটের সময় ঘন্টা বাজাবো। এই কথা বলে এখন আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্বাধীন মালিক আপনার বক্তব্য দেওয়ার জন্য। আপনি চাইলে এখান থেকে বলতে পারেন। অপরাহ্ন, সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে গত 5 বছর ধরে রাফলি কম বেশি 5 বছর আগ পর্যন্ত বোধহয় ঢাকা শহরে এমন কোন আন্তর্জাতিক কি যেন বলে সংগঠন নাই যার কনসালটেন্সি করে পয়সা কামাই নাই। আমি মনে হয় একটা বাদ দিই নেই। গত 5 বছরে এই কাজে আমি বিরতি দিয়েছি। সেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মার্জিত ভাষায় কথা বলবো না, লিখবো না, এইসব চিন্তা করে এইসব বাদ দিয়েছি। আমি একটু আন্তর্জাতিক সম্প্রদায়ের কতগুলি জিনিস নিয়ে কথা বলছি, তো এই গোল 16, কিন্তু আমি আন্তর্জাতিক ভাষায় কথা বলবো। আকরাম যেটা বলেছে কালকে পড়েছিলাম, অবশ্যই কাজ হচ্ছে, অ্যাক্সেস টু জাস্টিস, পিস, অ্যাকাউন্টেবিলিটি অফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন, কিছু কাজ হচ্ছে, কিছু উন্নতি হচ্ছে। কিন্তু আমি এমনি মানে শাব্দিক অর্থেই এখন চোখে কম দেখি, আর এগুলি এখন কিছুই আমার চোখে পড়ে না। সমাধানও জানা নাই। হ্যাঁ, সমাধান হবে, একমাত্র সমাধান হবে যদি সরকারগুলি আরও গণতান্ত্রিক হয়। তা আমাদের কম বেশি আমার হিসাবে গত 16-17 বছর ধরে যেই সরকারগুলি আছে, এরা ক্রমান্বয়ে অগণতান্ত্রিক হচ্ছে, এবং অগণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় ইন্ডিকেটর হলো অ্যাক্সেস টু জাস্টিস সংকুচিত হওয়া, অ্যাকাউন্টেবিলিটি সংকুচিত হওয়া। কি করা যাবে জানি না এখন। হ্যাঁ, যেটা বললাম যে বড় দাগে ডেমোক্রেসি না বাড়লে, মানে এমন কোনো সমাজ আমি জানি না, মানে ধরেন আমাদের মতো স্বল্প উন্নত, উন্নয়নশীল, প্রায় উন্নত দেশগুলিতে যেখানে গণতন্ত্র নাই, সেখানে অ্যাক্সেস টু জাস্টিস আছে, অর ইনস্টিটিউশনস আর অ্যাকাউন্টেবল, আমার কোনো উদাহরণ জানা নাই। উল্টাটা খুব জানা আছে যে যেইখানে অর্থনৈতিক উন্নতি যেই পর্যায়ে থাকুক না কেন, সরকারগুলি যত অগণতান্ত্রিক, অ্যাক্সেস টু জাস্টিস, আমি খুব সোজা বাংলায় যেটা বুঝি যে লোকে বিচার পায় না। হ্যাঁ, কোনো সমাজেই সব লোক সবসময় বিচার পাবে না, কিন্তু বিচার না পাওয়া লোকের সংখ্যা কত? আন্তর্জাতিক ডিসকোর্সের কারণে আমাদের বিচার না পাওয়ার কতগুলি ক্ষেত্রে আমাদের আলোচনা সীমাবদ্ধ হয়ে আছে। সবচেয়ে বড় অপরাধ হলো হত্যা। আই এম শিওর এই হলে যারা আছেন কারো কোনো ধারণা নাই আমাদের হত্যার বিচার কয়টা হয়। আমাদের হত্যার কোনো বিচার হয় না। হ্যাঁ, মাঝে মাঝে ওই 7 খুন, 21শে আগস্ট, সেন্সেশনাল বড় কিছু হলে ওগুলি মিডিয়া, সিভিল সোসাইটি সব পার্সু করে, কিছু বিচার হয়। আমি গত 6 মাস ধরে নিজের উদ্যোগে যেটা জানার খুঁজে পাওয়ার চেষ্টা করছি, 2010 থেকে 2018 পর্যন্ত সরকারি হিসাবে 38,500 কত যেন দেশে খুনের ঘটনা রেকর্ড হয়েছে। 9 বছরে 38,000-এর একটু বেশি, গড়ে 4,000। 2010 সালে ওইরকম, মানে আমি গড়ে বলছি, 4,000 মামলা
পুলিশের সাথে আমি যোগাযোগ করেছি, আমাকে হিসাব দিল কতর জন্য 4000 খুন হয়েছে, 4000 খুনের মামলা হয়েছে। তারপরে যে ইনফরমেশন, ঠিক আছে 10,000 সালে খুন হয়েছে, 4000 খুন হয়েছে, 4000 খুনের মামলা হয়েছে, আজকে 2019 সালে এর কয়টা মামলার বিচার শেষ হয়ে কয়জন দোষী সাব্যস্ত হয়েছে? এখানে ওখানে যেখানে নক করি, স্যার আমাদের এই ইনফরমেশন নাই। এক কথা, একেবারে মুসলমানের এক কথা, আমাদের এই ইনফরমেশন নাই। এই ইনফরমেশনের আরেকটা জায়গা হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে খুনের মামলায় যাবজ্জীবন ফাঁসি হলে এটা ম্যান্ডেটরিলি আইনগতভাবে হাইকোর্টে আপিল হতে হয়। আপিলে ওটার মানে কনফার্মেশন ও রিজেকশন হবে। অর্থাৎ যতগুলি মামলা খুনের মামলা যাবজ্জীবন ফাঁসি হয়েছে, প্রত্যেকটা মামলা হাইকোর্টে আসে। আমি মোটামুটি এগেইন হিসাবগুলি খসড়া হিসাব, এখন আমাদের বছরে হাইকোর্টে 3টা বেঞ্চ আছে, 3টা বেঞ্চ মিলে বছরে এগুলি আমরা ডেথ রেফারেন্স কেস বলি, 80টা থেকে 100টা ডেথ রেফারেন্স কেসের বিচার হয়। এখন 2013-2014 ডেথ রেফারেন্স মামলা চলছে, অর্থাৎ 2013-14তে 100খানেক মামলায় বিচার হয়ে শাস্তি হয়েছে। যেই বছরগুলির মামলা সেই বছরে গড়ে 4000 খুন হয়েছে, তো মোটামুটি 4000-এর জায়গায় ওকে আমি যেটা বিচারের সাথে কথা বলছিলাম, আমি বললাম তো আমার হিসাবে 4000-এ 40-এর বেশি তো আমি দেখি না। ওনারা আমার সাথে বললেন না স্বাধীন সাহেব, এটা 100-150 হবে। তবে একদম বেসিক অ্যাক্সেস টু জাস্টিস যেটা আমরা কথা বলি না, আর খুনটা হলো 95% ক্ষেত্রে নন র্যান্ডম ক্রাইম। রাস্তায় যে মাগিং হচ্ছে, ছিনতাই করে ব্যাগ নিয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে, এটা র্যান্ডম ক্রাইম। ভিকটিমের সাথে যে অপরাধ করছে তার কোনো সাধারণত কোনো সম্পর্ক নাই। কিন্তু যে খুন হচ্ছে আর যারা খুন করছে 95% ক্ষেত্রেই এটা একটা পরিচিত সার্কেলের মধ্যে হয়, ব্যবসায়িক পার্টনার, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মানে পাড়া প্রতিবেশী, মানে যার সাথে ভীষণ বিদ্বেষ। রাস্তা থেকে লোক এসে ওই আমেরিকার স্কুলে র্যান্ডমলি গুলি করার মতো আমাদের হত্যাকাণ্ড হয় না, এটা চেনা সার্কেলে। এবং চেনা সার্কেলটা আমি এই জন্য আমি এমফাসাইজ করছি, তো থিওরিটিক্যালি এইটা ইজি টু ফিগার আউট। যে খুন হচ্ছে খুব সহজেই প্রথমেই আন্দাজ করে নেওয়া যেতে পারে তার এই 10-15 জনের মধ্যে করেছে। তো এইটাও তো আমি এখন 4000-এ বছরে ঠিক আছে আমি জানি না, আমি ধরে কিন্তু 200-র বেশি হবে না। আমি জাস্ট অ্যাক্সেস টু জাস্টিসের একটা জায়গা বললাম যেটা সবচেয়ে বড় অপরাধ, এইখানে নো অ্যাক্সেস টু জাস্টিস। আর আরেকটা অন্য আদার এন্ডে যেটা বলছি, যেটা ওই যে অ্যাকাউন্টেবিলিটি। আমাদের কোনো বড় পদে, মানে সরকারের যারা ক্যাডার সার্ভিসে আছে, ওই সরকারের চাকরি করে ডিপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সেক্রেটারি পর্যন্ত হয়, ওইখানে অনেক অনিয়ম হলেও একটা নিয়োগের পদোন্নতির একটা খারাপ হোক ভালো হোক একটা সিস্টেম আছে। কিন্তু এর বাইরে কোনো প্রতিষ্ঠানের নিয়োগের কোনো সিস্টেম নাই। যেইখানে খেয়াল খুশি মতো নিয়োগ করা যায়, ওই প্রতিষ্ঠানকে আপনি যত বড় দায়িত্বই দেন না কেন, যত বড় ক্ষমতায়ন করেন না কেন, কর্তা ব্যক্তি যদি তারও কর্তাদের ইচ্ছায় নিয়োগপ্রাপ্ত হয়, there is no system. So I don't think these institutions will ever be accountable. ইলেকশন কমিশনই বলেন, ইউনিভার্সিটি বলেন, যতগুলি প্রতিষ্ঠান আছে, এখানে নিয়োগের কোনো মাপকাঠি নাই, নিয়োগের কোনো আইন নাই। মানে দু একটা জায়গায় কিছু ওই যে লোক দেখাবার জন্য গতবার নির্বাচন কমিশন নিয়োগ করার জন্য একটা কি জন্য 5-6 জনের লোক দেখানো একটা কমিটি হয়েছিল, যার কোনো আইনগত ভিত্তি নাই। সো মানে এক কথায় আমাদের বড় বড় প্রতিষ্ঠান যেটার উপরে রাষ্ট্র নির্ভর করে, সেই সব প্রতিষ্ঠানে 2-একটা এক্সেপশন বাদ দিয়ে, অ্যান্টি কারাপশন কমিশনের মতো 2-একটা এক্সেপশন, জাতীয় মানবাধিকার কমিশন 2-একটা কমিশন, মানে 2-একটা জায়গায় এক্সেপশন বাদ দিয়ে নিয়োগে যোগ্যতা এবং নিয়োগের কোনো বিধান নাই।
40টা পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রায় প্রত্যেকটা 4টা বাদ দিয়ে 36টার আইনে বলা আছে যে মাননীয় উপাচার্য অর্থাৎ রাষ্ট্রপতি বিশেষজ্ঞর মধ্যে হতে উপাচার্য নিয়োগ করবেন 4 বছরের জন্য। এই একটা লাইন প্রত্যেকটা আইন মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি আইনে বলা আছে। আমি গত 1 বছর ধরে ইউজিসির চেয়ারম্যান, শিক্ষা সচিবকে অন্তত বোধহয় 8 বার চিঠি পাঠিয়েছি যে বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের জন্য একটা বিধিমালা নীতিমালা করেন। ফলে যেটা দেখছি যে যাকে পছন্দ তাকেই ইউনিভার্সিটির উপাচার্য করে দেওয়া হচ্ছে। আমি তো সেই একটা মানে আমি দুই জায়গায় 2টা এক্সাম্পল দিলাম যে অ্যাক্সেস টু জাস্টিস আমার কাছে মনে হয় আমার কাছে না সব সমাজে সর্বতোভাবে স্বীকৃত যে সেটা সবচেয়ে বড় অপরাধ হলো খুন। আমাদের খুনের কোনো বিচার হয় না। আর সেকেন্ড কথা যেটা বলছিলাম, হ্যাঁ অ্যাকাউন্টেবিলিটির আগে পূর্ব শর্ত হলো আপনার নিয়োগের জন্য কিছু নিয়মকানুন থাকতে হবে। সেই নিয়োগের জন্য নিয়মকানুনের জন্য নিজে নিজে বসে বসে যখনই যেই সপ্তাহে মেজাজ খারাপ হয় সরকারের কর্তৃপক্ষের কাছে চিঠি লিখি নিয়োগের নিয়মকানুন করেন। কোথাও কোনো নিয়োগের নিয়মকানুন নাই। তো এটা বলে আশা করছি যে এইগুলি শেষ মানে এগুলি পরিবর্তন হবে যখন সরকারটা মোর গণতান্ত্রিক হবে, মোর জবাবদিহি হবে। সরকার যখন জবাবদিহি হবে তখন ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি আসবে। এছাড়া আমি তো এই মুহূর্তে আসার কিছু দেখছি না। আমরা আপনারা সবাই মিলে কথা বলে চেষ্টা চালিয়ে যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্বাধীনদা। আপনি সারার সম্পূর্ণ সময় নিয়েছেন, সুতরাং সারার আর কোনো সময় নেই। কিন্তু যেহেতু আমি আপনাকে 10 মিনিট সময় দিয়েছি তাই আমি সারা হোসেনকে 10 মিনিট সময় দেবো। ছিল মনে হয়, আর অনেক খুশি হলাম। যাক, আমি চেষ্টা করবো অল্প সময় নিতে। আই থিঙ্ক স্বাধীন ভাইয়ের কথায় আর শুরুতে ডক্টর মিজানের কথায় যে জিনিসটা পরিষ্কার হলো যে আমরা যখন SDG 16 নিয়ে কথা বলছি আসলে আমরা একই সাথে মানবাধিকার নিয়েও কথা বলছি। কিন্তু একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনারা সারাদিন ধরে আলোচনা করছেন, এর আগেও বিভিন্ন মহলে SDG নিয়ে কথাবার্তা শুনছেন, বিশেষ করে সরকারের কাছ থেকে। সেখানে কিন্তু মানবাধিকার শব্দটা কোথাও শোনা যায় না। এইটাই প্রথম বিষয় যে এই দুইটা কিন্তু একই জিনিস। SDG 16 আর মানবাধিকার কাঠামোর মধ্যে আমি কোনো পরিবর্তন দেখি না। কিন্তু কেন জানি এই দুইটা জিনিসকে একদম আলাদা দুইটা প্রান্তে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে না, SDGগুলো এক জিনিস, ওগুলো আমরা করব, মানবাধিকার হলেও হবে না হলেও হবে, ওগুলো আমাদের মাথা ব্যথা নাই। তার মানে এই হলো প্রথম জায়গা যেখানে আমাদের কথা বলা উচিত যে আমরা এভাবে আলাদা করতে পারবো না। কারণ যদি আমরা পিসফুল, জাস্ট অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটির কথা বলি অথবা ন্যায়পরায়ণ এবং ইনক্লুসিভটা কি জানি অন্তর্ভুক্ত, ঠিক আছে, ইনক্লুসিভই বলি, অনেক কঠিন বাংলা আমার জন্য, আর অনেক কঠিন আইডিয়া মনে হচ্ছে। কারণ আমরা অফিসিয়ালি শুনছি যে এগুলো হলেও হবে না হলেও দেখা যাবে, কিন্তু আমরা আগে অন্যান্য SDGগুলো দেখবো। আমার মনে এই প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার মনে আমাদের উপস্থাপক আমাদেরকে আজকে যে পেপারটা দিলেন ওটার মধ্যেও কিন্তু আমার কাছে মনে হলো যে আইনের শাসনের বিষয়টা এবং বিশেষ করে বিচার ব্যবস্থা, আমাদের ফর্মাল আদালতের ব্যাপার বলি কি ইনফর্মাল বিচার ব্যবস্থার কথা বলি, এই বিষয়গুলো খুব বেশি সেখানে আসে নেই। এবং না আসার পেছনে মনে হয় একটা বড় কারণ যে এই বিষয়গুলো নিয়ে যে ধরনের তথ্য থাকা উচিত সরকারের কাছে অনেকাংশে দেখা যাচ্ছে সেই তথ্য ওনাদের কাছে নেই, অথবা যেই তথ্য ওনাদের কাছে আছে সেগুলো বিভিন্ন কাছে সবার সামনে জাতির কাছে উপস্থাপন করা হচ্ছে না। তো প্রথম সমস্যা এখানে হচ্ছে তথ্যের ব্যাপার। যেই বিষয়গুলো আমরা জানি, আমরা অনুভব করছি সবাই, সেগুলো তো আমরা জানি। আর যে কথাগুলো স্বাধীন ভাই বললেন সেগুলো সবাই হাড়ে হাড়ে জানে এবং বুঝে যে জবাবদিহিতার অভাব। কিন্তু আমরা যদি তথ্য দিয়ে দেখাতে চাই তাহলে অনেক সময় দেখব যে সেই তথ্য সরকারের কাছে নাই, অথবা যেটা সরকারের কাছে আছে সেটা তারা প্রকাশ করছে না। আর একটা জিনিস হচ্ছে যে আমরা এখানে যারা আছি আমি জানি না কয়জন সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছেন, আমরা সবাই মোটামুটি 2-1 ছাড়া বাংলাদেশের নাগরিক এবং আমরা বিভিন্ন নাগরিক সংগঠনের সাথে জড়িত। আমাদের কাছে কিন্তু অনেক ধরনের তথ্য আছে, কিন্তু এটাও একটা রহস্য যে SDG পূরণ হচ্ছে কিনা এই ব্যাপার জানার জন্যে বা এই ব্যাপারটা ট্র্যাক করার জন্য সরকার আমাদের কাছ থেকেও কিন্তু কোনো তথ্য নিচ্ছেন না, এবং নীতি নির্ধারণকারী যারা আছেন তারাও কিন্তু এই তথ্য আমাদের কারো কাছে নেওয়ার চেষ্টা করছে না। অনেক ধরনের তথ্য আছে, বিচার পাওয়ার জন্য কারা আসছেন,
কারা এগিয়ে আসছেন, কারা সাহস করে সেই ভীতি উতরিয়ে তবুও বের হয়ে বলছেন যে না, আমি থানা পর্যন্ত যাচ্ছি, আদালত পর্যন্ত যাচ্ছি, দরকার হলে সালিশ ব্যবস্থা পর্যন্ত যাচ্ছি বিচার চাওয়ার জন্য, তাদের সংখ্যা কিন্তু আমাদের অনেকের কাছে আছে। তাদের নাম ঠিকানাও আমরা জানি, তারা কি ধরনের সমস্যার মধ্যে পড়ছেন সেগুলো আমরা জানি, বলতে পারি, কিন্তু কেউ এগুলো জানতে চাচ্ছেন না। এখন আমরা যদি বলি কারা আসছেন সেটা যদি দেখি, যে তথ্য আছে আমাদের কাছে তাতে আমরা নারী নির্যাতনের কথা যদি বলি, যেটা নিয়ে আমরা অনেকেই কাজ করছি, সেখানে একটা গবেষণা আমাদেরকে বলে যে নারী নির্যাতনের শিকার যারা বাংলাদেশে হচ্ছেন তাদের মধ্যে 2% মাত্র সেই বিষয়গুলো নিয়ে কারো কাছে কোনো প্রতিকার চাইতে আসেন, 2%। তো আমরা এই 2% এই একটা তথ্য নিয়েও যদি কাজ করি, এই 2% পরিবর্তন করে অন্তত 4% নিয়ে যাওয়ার জন্য আমরা কি কাজ করব 2030 সন পর্যন্ত, সেটা যদি ঠিক করতে চাই আমাদের তো বুঝতে হবে যে এই 2% একটা অত্যন্ত লজ্জাস্কর একটা তথ্য, তাই না? যে 2% বেশি কেউ বেরোতেই পারছে না, কিছু চাইতেও পারছে না। তো আমরা এই যে নুসরাতের ঘটনার পরে বলছি যে এতগুলো রেপের রিপোর্ট আসছে পত্রিকায়, আমরা দেখছি কতগুলো ঘটনা ঘটছে, অ্যাটলিস্ট মিডিয়া পর্যন্ত আসছে, মিডিয়া রিপোর্ট করে যাচ্ছে, সেগুলো কোনোভাবে পুরা পরিস্থিতি আমাদের কাছে বোঝাতে পারছে না। এই 2% নুসরত পরবর্তী অবস্থা, এই দুইটা মিলে আমরা একটা ধারণা করছি আমরা কি পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু স্পষ্ট কোনো ধারণা আমাদের কাছে নেই। দ্বিতীয়ত, আইনি প্রতিকার পেতে হলে ডক্টর মিজান আমাদেরকে আরেকটা কথা প্রথম দিকেই বললেন যে আইন পরিবর্তন না করে কিন্তু আমরা ভাবতেই পারি না যে আমরা এই লক্ষ্যে পৌঁছব, কারণ আমাদের সংবিধান থাকা সত্ত্বেও সংবিধানের সাথে অসম্মত অনেক ধরনের আইন রয়ে গেছে। ব্রিটিশ আমল থেকে অধিকাংশ যেগুলো আমাদের দৈনন্দিন জিনিস, আসলে যেসব আইন দিয়ে নির্ধারিত হচ্ছে, আমাদের দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, এগুলো কবেকার সবাই জানেন? এগুলো 71-এর পরে হয়নি, ভারত বিভাগের পরেও হয়নি, এগুলো ব্রিটিশ আমলের 1860 সনের, 1872 সনের, 1876 সনের, এবং এগুলো নিয়ে পরিবর্তন করার কোনো কাজই হয়নি। সার্বিকভাবে যে সংসদে বসে এগুলো নিয়ে আলোচনা হবে, আমাদের একটি আইন কমিশন আছে, তারা দেখবেন যে কি হচ্ছে না হচ্ছে, এরকম কোনো কাজ হয়নি। এবং তারা এগুলো দেখবার সময় যদি এসডিজির লক্ষ্যে পৌঁছার জন্য এগুলো দেখেন, তাহলে তো এখানে যারা আছেন, আপনারা মিলে যাদের সাথে কাজ করছি, তাদের কথা শুনে তাদের কি কি সমস্যা হচ্ছে সেটা বুঝে তো আইন সংশোধন করার চেষ্টা করবেন। সেরকম কোনো উদ্যোগ কিন্তু নাই। কোন কোন আইন দ্রুত সংশোধন হয়ে যায় বলেন তো? কোম্পানি আইন সংশোধন হয়, শিপিংয়ের জন্য আইন যেগুলো আছে সেগুলো সংশোধন হয়, আপনার আর্বিট্রেশন, অ্যাগেন কোম্পানির জন্য যে ধরনের আইনি ব্যবস্থা রয়েছে সেগুলো সংশোধন হয় দ্রুতভাবে। এগুলো আমাদের পারিবারিক আইন সংশোধন তো দূরের কথা, এগুলো যে সংশোধন করা যেতে পারে সেটার জন্যও কেউ বসতে চায় না। এই যে নারী নির্যাতনের কথা আমরা বলছি, বাল্য বিয়ে রোধ করবো, এই কথাগুলো আমরা বলছি, এগুলো তো সব এসডিজির লক্ষ্যে পৌঁছার জন্যই করা হচ্ছে, এবং আমরা অবভিয়াসলি করতে চাই, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই বলে আমরা বাল্য বিয়ে রোধ করার জন্য একটি নির্দিষ্ট আইন করলাম 2 বছর আগে, বাল্য বিয়ের জন্য নির্দিষ্ট আইন। কিন্তু আমাদের প্রচলিত পারিবারিক যে আইনগুলো আছে, মুসলমানদের জন্য বলেন কি হিন্দুদের জন্য বলেন, সেগুলো তো বাল্য বিয়ে এলাও করে, সেগুলো নিয়ে কোনো কাজই তো করছি না, আলোচনাও করছি না, মনেও করছি না যে আলোচনা করা সম্ভব। তো এই বিষয়গুলো তো আমাদের দেখতে হবে যে আইন কাঠামো যদি আসলে সংবিধান সম্মত না হয় আর মানবাধিকার সম্মত না হয়, তাহলে তো এসডিজিতে পৌঁছা খুবই কঠিন। এগুলো পরিবর্তন করার জন্য অনেক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের উচ্চতর আদালতের মাধ্যমে আমরা নানান ধরনের দিক নির্দেশনা পাচ্ছি। ফতোয়া, যেমন বলা হলো যে ফতোয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো, স্কুল কলেজে যৌন হয়রানির নিষেধাজ্ঞা জারি করা হলো, স্কুলে শিশুদের উপর শারীরিক শাস্তি দেওয়ার নিষেধাজ্ঞা জারি করা হলো। কিন্তু এগুলোর বাস্তবায়ন দেখছি, এই যে যৌন হয়রানি যে করা যাবে না, এটা তো 20 বছর আগের একটা আন্দোলনের প্রেক্ষিতে 10 বছর আগে আদালত থেকে একটি দিক নির্দেশনা পাওয়া গেল। এই মাত্র নুসরতের মৃত্যুর পরে ফাইনালি আরেকবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই গাইডলাইনগুলো চেয়ে আবার সব শিক্ষা প্রতিষ্ঠানে
পাঠিয়ে দেওয়া হলো। তো কেন এটা লাগে, যে কেন প্রয়োজন হয় যে একটা নুসরাতের মরতে হয়? অন্য একটা চকবাজারের ঘটনা, চকবাজার পরে অবশ্যই কারো খুব একটা টনক নড়েনি। আমার মনে হয় চকবাজারের ঘটনাটা আমার এখানে তোলাই উচিত না, কারণ চকবাজারের পরে আমরা দেখলাম কি অবস্থা, যে আদালতও বললো যে না ঠিক আছে, সরকার যা করে সেটাই হবে, আমাদের এখানে কিছু বলার নাই। অন্তত আমরা বলতে পারি রানা প্লাজার ঘটনার পরে কিছু কিছু পরিবর্তন হলো। পরশুদিন আপনারা দেখলেন রানা প্লাজা একজন যিনি স্বেচ্ছাশ্রম দিয়েছিলেন উনি নিজে আত্মহত্যা করলেন। সেই হতাশায় নিশ্চয়ই যে ওনার এখন শুনতে হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টরের কাছে, যারা আমাদের পার্টনার হবেন এসডিজি লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে, প্রাইভেট সেক্টরের একদম নেতৃত্বে যারা আছেন ওনারা আমাদেরকে শোনান যে রানা প্লাজা এখন এমন একটি অধ্যায় যেটা নিয়ে আমাদের আর কোনো পড়াশোনা করার দরকার নেই, এটা শেষ, সমাপ্ত, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নাই, এটা নিয়ে নতুন কিছু করার প্রয়োজন নাই। কিন্তু আমরা জানি রানা প্লাজাতে যারা ক্ষতিগ্রস্ত তারা এখন পর্যন্ত ঠিক মতো তাদের জীবনগুলো পরিচালনা করতে পারছেন না। সো এই কয়েকটা বিষয় নিয়ে একটু শেষ করতে চাচ্ছি, যে আমাদের সামনে যে সুযোগগুলো আছে সেগুলো আমরা নেব কিনা। একটা বড় সুযোগ হচ্ছে যে এসডিজিতে বলা আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অথচ সবাই মিলে কাজ করতে হবে। এখন পর্যন্ত আমরা দেখছি যে সরকার নিজেদের অনেক ট্র্যাকিং, প্রোগ্রেস কমিটি, কোঅর্ডিনেশন, ইন্টারনাল অনেক কিছু করেছেন, কিন্তু সরকারের বাইরে বাংলাদেশের অন্য নাগরিকরা যারা আছেন তাদের সাথে কিভাবে সমন্বয় করা হবে এটা কি চিন্তা করা হয়েছে কিনা, তাদের কাছে যে তথ্য আছে সেগুলো নেওয়া হবে কিনা, এবং তারা যে কাজগুলো করছেন এবং অনেক সময় সরকারের সাথেই কাজ করছেন, এই যে বিচার ব্যবস্থা আরও মানুষ বান্ধব করার জন্য যে বিভিন্ন ধরনের উদ্যোগ আছে, যেমন আইন সহায়তা কার্যক্রম সরকারের, যেমন গ্রাম আদালত কার্যকরী করা, যেমন কারাগারে আইন সহায়তা দেওয়া কারাবন্দীদের, এইসব ব্যাপারে সরকার কিন্তু আমাদের সবার সাথেই কাজ করছে। একা একা কিন্তু সরকারি কর্মকর্তা দিয়ে কাজ করে না। কাজের সময় ঠিকই সবাই আমরা পাশে দাঁড়াচ্ছি, কেউ কোনো কথা বলছি না, সবাই চুপচাপ কাজ করে যাচ্ছি, কিন্তু যখন সেই কাজের ফলাফল দেখতে হয় তখন দেখা যায় যে আমাদের কাউকে দেখা যায় না, চেনাও যায় না, এবং এই তথ্যগুলো নেওয়া যায় না। তো সেই জায়গায় মনে হয় কোনো পরিবর্তন আনার সুযোগ আছে। একটা মিনিট শেষ করি। আর নন কোঅপারেশনের ব্যাপারটা তো বললাম, যে আইনগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন দেখছি না। লাস্টলি আমার মনে হয় যে বিষয়টা দেখা উচিত, যে এখানে ফাইন্যান্সিংয়ের একটা বড় কথা আছে, যে আমরা এই কাজগুলো করতে গেলে আমি যে কথাগুলো এতক্ষণে বলেছি, আই থিঙ্ক স্বাধীন ভাই বলেছেন, সেগুলো আসলে টাকা পয়সার ব্যাপার না, সেটা হলো সদিচ্ছার ব্যাপার। সদিচ্ছা থাকলে তাহলে এই কাজগুলো করা যাবে, সমন্বয় করতে পারলে এই কাজগুলো করা যাবে। কিন্তু শেষ কথাটা হচ্ছে যে যদি আমাদেরকে শোনানো হয় যে না আসলে আমাদের টাকা পয়সা নেই, আমরা আগে ফোকাস করব অন্য এসডিজিতে, এই বিচার অনেক কঠিন একটা ব্যাপার, অনেক খরচপাতি লাগে, আমরা আগে বুঝিনি না যে খরচপাতিটা কি লাগে। এটা আসলে খুব বেশি লাগে না। একটা উদাহরণ যদি দিই, একটা বিষয় নিয়ে আমরা বুঝবো। আমরা যদি আমরা জানি বাংলাদেশ এখন অনেক উঠে আসছে, আমরা মধ্য আয়ের দেশ হতে পেরেছি অনেক কারণে, কিন্তু তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প, এবং গার্মেন্টস শিল্পে যে শ্রমিকরা আছেন তাদের জন্য। এখন গার্মেন্টস শিল্প শ্রমিককে যদি আমরা একটা সিম্বল ধরি আমাদের জন্য, যে কিভাবে আমরা এগিয়ে যাব, ওনারা এবং রানা প্লাজাকে যদি একটা সিম্বল ধরি, রানা প্লাজা আসলে এখনো কিন্তু সমাপ্ত একটি অধ্যায় না। আমার মনে হয় সমাপ্ত করতে হলে যেটা করতে হবে, যে রানা প্লাজায় যারা জীবন দিলেন সেটার কারণে যদি আমাদের আইন বদলে দিতে পারি, যাতে ভবিষ্যতে যারা ক্ষতিগ্রস্ত হন, আহত হন বা নিহত হন, তারা অন্য ধরনের একটা প্রতিকার যাতে পেতে পারে। এটার জন্য কি করতে হয়, ধরেন আমাদের একটা ইন্স্যুরেন্স স্কিম করতে হয়। ইন্স্যুরেন্স স্কিম কেন হবে না এই মুহূর্তে? কারণ যারা শিল্পের মালিকরা আছেন তারা বলছেন তাদের টাকা পয়সা নাই, তারা গরিব হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন যদি টাকা দিতে হয়। আমরা একটা হিসাব করি যে একজন শ্রমিক নিহত হলে, একজন আহত হলে কি টাকা দিতে হয়, সেইটা হিসাব করে আমরা বুঝতে পারবো কস্ট অফ ফাইন্যান্সিং এই পার্টিকুলার ফর্ম অফ জাস্টিস বা এই পার্টিকুলার প্রতিকার কি হবে। সেটা হলে আমাদের আলোচনাগুলো অনেক বেশি কংক্রিট হবে। তো আমার মনে হয় এই ধরনের একদম নির্দিষ্ট আলোচনায় আমাদের যাওয়া উচিত, যে কোনটার জন্য কি প্রয়োজন। আর বড় মাপে যদি শেষ কথাটা বলি, যে মানবাধিকার এবং এসডিজি ফ্রেমওয়ার্ক দুইটা আমাদের একসাথে দেখতে হবে। ধন্যবাদ। আপনি যেটা বলতে হয় যে ডক্টর স্বাধীন মালিক উনি আমার ডানে রয়েছেন, হয়তো তা একটু ওনার ভিতরে হতাশা একটু বেশি ছিল, আর সারা যেহেতু বামে রয়েছেন ওনার ভিতরে আমরা আশাবাদটা জাগ্রত হতে দেখেছি। সুতরাং একদমই হতাশার সুর নয়, বরঞ্চ উনি আমাদের পথ দেখাচ্ছেন যে there are very specific ways of addressing the problems that we are encountering right now. এবং আমার মনে হয় সেটাই তো সত্য কথা, যেটি স্বাধীনদাও বলেছেন এবং যেটি সারার বক্তব্যের ভেতরে বারবার এসছে, যে আমাদের অন্তর্ভুক্তিমূলক একটি শাসন ব্যবস্থা দরকার,
অন্তর্ভুক্তিমূলক জনপ্রশাসন দরকার। তাহলেই আমাদের জনগণের কথাগুলো সেখানে প্রতিধ্বনিত হয় এবং জনগণের আশা আকাঙ্ক্ষার একটা বাস্তব রূপায়ণের পথ তখন থাকে। এই জায়গাটি আমাদের চিন্তা করা দরকার। কিন্তু নোয়াম চমস্কি সংশয় প্রকাশ করছেন যে there is a process which is unpeopling of the people, সেই জনগণ যেন অজনগণে রূপান্তরিত না হয়ে যায়, এই দিকটার প্রতি বোধহয় আমাদের খেয়াল রাখা দরকার। আমরা যেন এমন কিছু রাষ্ট্রকে করতে না দিই যার মাধ্যমে জনগণ অজনগণে রূপান্তরিত হয়ে যাবে এবং আমাদের স্বাধীনতা এবং সংবিধানের মূল কথা জনগণই সকল ক্ষমতার মালিক, এই কথাটি যেন শুধু একটি বাক্যের ভিতরেই সীমাবদ্ধ না থাকে, এর একটা বাস্তব প্রাণ থাকে, সেই দিকে যেন আমরা এগোতে পারি। যাই হোক সুধীবৃন্দ, এরই মাধ্যমে আমাদের আলোচনার এই পর্বটা এখান থেকে শেষ। যেটি মূল কথা যে আপনাদের বক্তব্য শোনা, আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের কিছু নির্দেশনা, আপনাদের অভিব্যক্তি, আপনারা কি চান, কেমন বাংলাদেশ, এবং এই 2030-এর ভেতরে যদি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই কোন পথে আমাদের এগোতে হবে, যার জন্য সিপিডি থেকে এত বড় একটা আয়োজন করা হয়েছে এবং আপনাদের বক্তব্য শোনাই এটি মূল উদ্দেশ্য। তাই এখন আমাদের উন্মুক্ত আলোচনা, তো উন্মুক্ত আলোচনায় আমরা এখনই যাব। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে 2 মিনিটের বেশি সময় কেউ নেবেন না এবং শুধুমাত্র মূল বক্তব্যটুকু আপনি বলবেন, এবং যদি একটি বক্তব্য একবার বলা হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে সেটির পুনরাবৃত্তি আপনারা করবেন না, যেন নতুন নতুন ধ্যান ধারণা নতুন একজন মানুষের কাছ থেকে আমরা শুনতে পারি। এতটুকু শুধুমাত্র আমাদের মানে নির্দেশনা বা অনুরোধ, যেটি বলুন। এবং এখন আমরা উন্মুক্ত আলোচনায় চলে যাচ্ছি। ভলান্টিয়ার্স যারা যেখানে আছেন, জি আপনি ওখান থেকে শুরু করুন। জি জি ওখানে প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ হায়দার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, লোক প্রশাসন বিভাগে। হ্যালো, আসলে স্যার আমি এখানে 2 মিনিট অথবা তার থেকে একটু বেশি সময় নিব, কিন্তু আমাকে দয়া করে থামাবেন না। আসলে স্যার আমাদের বাংলাদেশে 2টা বডি আছে, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। তো এক্সিকিউটিভ এইখানে পলিসি মেকিং করে, আর ওইখানে দেখা যায় যে জুডিশিয়ারি ওইখানে তাদের ভালো লাগলো না, তো তারা ওইটাকে থামাইয়া দিল। এই হচ্ছে আমাদের দেশের এই অবস্থা। তো আর এখানে হচ্ছে যে আমাদের পিস, জাস্টিস অ্যান্ড যে এখানে স্ট্রং ইনস্টিটিউশনস যেটার কথা বলা হচ্ছে, যে রাইট পিপল রাইট প্লেস, এখানে হইতেছে না আমাদের বাংলাদেশে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে প্রিয় মানুষগুলো সামনে বসে, এই জন্য আমি একটু বেশি বলবো আর অনেক কিছু জানতে চাই। এটা হচ্ছে যে আমাদের দেশে যে 4% মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে এথনিক জনগোষ্ঠী, তো দেখা যাচ্ছে যে স্বাধীনতা পরবর্তীতে ক্রমান্বয়ে কোনো সময় এই বিষয়টা থামতেছে না, যে দেখা যাচ্ছে তারা কোনো এক ধরনের শক্তিশালী গ্রুপ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে ভায়োলেন্স অথবা ওই জায়গা থেকে যে জাস্টিস অথবা যে ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আসলে কি সুশাসন হচ্ছে? আর এই যে গুড গভর্নেন্স এনশিওর করতে হলে কি হবে? অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, পিপলস পার্টিসিপেশনস, রুলস অফ ল। কিন্তু দেখা যায় পিপলস পার্টিসিপেশনসে আমরা কি বুঝি, যে আপনারা ভোট দিছেন অথবা মনে পড়ছে যে 90% মানুষ ভোট দিছে, এর মাধ্যমে কি হয়েছে পিপলস পার্টিসিপেশন। কিন্তু পিপলস পার্টিসিপেশন কি এটা? পিপলস পার্টিসিপেশন হইতেছে ওইটাই যেখানে আছে এই সিস্টেমের ভিতরে আপনার এলাকায় কিভাবে পরিবর্তনটা করা যায়। তো আসলে আমার কোশ্চেনটা হচ্ছে যে স্যার, এই যে আমাদের যে এই যে এই অসঙ্গতিগুলা আমরা কিভাবে দূর করব? আর যে গুড গভর্নেন্স এনশিওর না হলে কিভাবে আমরা এসডিজির যে লক্ষ্যমাত্রাগুলো এগুলা কিভাবে পূরণ করব? আর একটা কথা হচ্ছে যে আসলে আমরা নীরব প্রতিবাদ করি। আসলে আমার এক্স অফিসিও অফ মিজানুর রহমান স্যার, উনি যে এক্স অফিসিও হিসেবে আমার ওনার কাছে একটা কোশ্চেন, যে উনি আসলে কি চেয়ারম্যান হিসেবে কি পূর্বে আসলে বাংলাদেশের পুরোটা জেলা মুভ করতে পারছেন? এটা আমি জানতে চাই। আরেকটা কথা হচ্ছে যে স্বাধীন মালিক স্যারের কাছে আমার আরেকটা কোশ্চেন, যে আসলে কলিজা থাকা লাগে, মানে আমরা সরাসরি যদি বাংলাদেশে কয়েকটা মানুষ না থাকে, এই জায়গায় 4-5টা মানুষ আছে যে তাদের কলিজা অনেক বড়, এই কলিজা থাকার কারণে এখন আমি অন্তত বাংলাদেশে ডেভেলপমেন্ট বলবো না, কারণ এটা হচ্ছে দৃশ্যমান ডেভেলপমেন্ট, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট না। অথবা আমি বলতে চাই যে
এই বড় ধরনের কলিজা নিয়ে বাংলাদেশে এই মানুষগুলো আছে বলেই আমরা এখনো ডেমোক্রেসি শব্দটা অন্তত উচ্চারণ করতে পারতেছি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। হ্যাঁ আপনি জি প্লিজ, আপনি হ্যাঁ চেক শার্ট পরে ওখানে, জি প্লিজ। আমি ফরহাদ, টার্নিং পয়েন্ট ফাউন্ডেশন থেকে। কিছুদিন আগে একটা নিউজ আপনারা খেয়াল করেছেন, মানিকগঞ্জে এক পিতা প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন। আচ্ছা হ্যাঁ, আমি বলছিলাম যে এটা একটা ধর্ষণের ঘটনা প্রতিবন্ধী কিশোরীর, কিন্তু আপনি যদি ইদানিংকালের মিডিয়া রিপোর্টগুলো দেখেন, প্রতিবন্ধী নারী বিশেষত প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি নির্যাতন, সহিংসতা, বৈষম্য এগুলো অনেক পুরনো আমল থেকে চলে আসছে এবং ইদানিংকালে এটা অ্যালার্মিং একটা ঘটনা। এই ব্যাপারটা আমি আর লম্বা করব না, আমি শুধু বলছি লিগাল রিফরমেশনের কথা বলা হচ্ছে, আমাদের সিআরপিডি আছে এবং আমাদের প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন আছে, কিন্তু এই আইনের প্রয়োগ বা এই আইনের সুফল এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধী ব্যক্তির ঘরে যায়নি। আর আরেকটা বিষয় ছোট করার জন্য বলবো, সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে এবং আমাদের এই গোলে শক্তিশালী জবাবদিহিমূলক অন্তর্ভুক্তিমূলক শক্তিশালী প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে। ওই সমস্ত প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভয়েস আছে কি না সেটা আসলে প্রশ্নবিদ্ধ, কারণ প্রতিবন্ধী ব্যক্তির নিজের ভয়েস এবং তার পক্ষে অন্য আরেকজনের ভয়েস কিন্তু এক কখনোই হয় না। যেমনটা আমরা নারীদের ক্ষেত্রে প্রতিনিধিত্বের ক্ষেত্রে পুরুষের প্রতিনিধিত্ব মেনে নিই না, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সবসময় যেটা দেখা হয়, এনজিওস ওয়ার্কিং ফর পারসন উইথ ডিসেবিলিটিস তারা কথা বলে। আমরা বলছি প্রতিবন্ধী নারী ব্যক্তি, বিশেষত নারীর কাছে তার কথাগুলো শোনার জন্য, এবং এক্সক্লুশন এখানে সব জায়গায় আছে। আমার মনে হয় এর আগে ডিসকাশনদের মধ্য থেকে অনেকগুলো কথা উঠে এসছে। আমি বিশ্বাস করি আসলে যে যদি আমাদের এন্টায়ার সিস্টেমকে চেঞ্জ করতে না পারি, শুধু বিচ্ছিন্ন একটা জায়গায় আমাদের যে সেক্টরাল পপুলার টার্মোলজি আছে যে অটিজম অ্যান্ড ডিসেবিলিটি, হোয়াট ডাজ দ্যাট মিন? আসলে যখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সেস টু জাস্টিসে তাদের আসলে কোনো অ্যাক্সেস নাই। সো আমরা আসলে ওভারঅল একটা চেঞ্জ চাই, কিন্তু এই জায়গাটায় প্রতিবন্ধী মানুষদের ভয়েস নিয়ে আসা জরুরি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ দৃষ্টি আকর্ষণ করতে পারার জন্য। আমি ছোট্ট একটু কথা বলবো। আমি ছোট মানুষ, আমি আসছি বরিশাল থেকে। বিষয়টা হলো যে ডেমোক্রেসি ডেমোক্রেসি ডেমোক্রেসি, কোনো বিকল্প নেই। বর্তমানে যে সিচুয়েশন, যেভাবে আমাদের দেশ চলতেছে, এটা আমরা সকলেই অনুমেয় এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ জমেছে। এই রক্তক্ষরণ থেকে উত্তরণ গঠনের একমাত্র পথ আমার এই ছোট্ট বন্ধু, এই ইয়ং জেনারেশন, সে বলে দিয়েছে কিন্তু অনেকগুলো কথা। সুতরাং তরুণরাই পারবে এই বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে পুনরুদ্ধার করতে। আপনারা আমরা আর পারবো না। আমরা শুধু কথা বলতেই পারবো, আমরা বাস্তবায়ন করতে পারবো না। যদি পারতাম তাহলে এই কয় বছরে হয়ে যেত। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এনএম মাসুমুল্লাহ ভুইয়া, কাজ করছি ইনস্টিটিউট অফ ওয়েলবিংয়ে। ম্যাডাম একটা কথা বললেন যে রাজনৈতিক সদিচ্ছার কথা, এসব আইনগুলো ইমপ্লিমেন্টেশন সরকার করবে কিনা। 1872 সালের এভিডেন্স অ্যাক্ট সেখানে স্পষ্ট বলে দিয়েছে পুলিশের কোনো তদন্ত কাজ আদালত গ্রহণ করতে বাধ্য না। আজকে সরকারও, এই মডার্ন এজের সরকার এখন পর্যন্ত অনুধাবন করতে পারেনি যে পুলিশের তদন্ত যেহেতু অ্যাকসেপ্টেবল না, করতে বাধ্য না, তাহলে এখন পর্যন্ত ওই ইনস্টিটিউশনকে কেন এনকারেজ করে হায়ার পাওয়ার দিয়ে আরেকটা ইনস্টিটিউশন তৈরি করা হয়নি যে তদন্তের জন্য ওই ইনস্টিটিউশনটা দেখভাল করবে? তো সেটা আমার একটা কোশ্চেন। আর একটা জিনিস হলো যে যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে কোনো কিছুই ইমপ্লিমেন্টেশন হবে না। আর সাদের মতো লোক আসে বিধে আমরা রেজ ইউর ওন ভয়েস, আমরা নিজ থেকে ভয়েস করতেছি। নাহলে সিভিল সোসাইটি যদি ভয়েস ওন না করতো তাহলে কত আগে হয়তো হলো যে আরো অজস্র খারাপ কিছু ঘটতো, নারী নির্যাতন, সহিংসতা, আরো অনেক কিছু। আমরা হয়তো কিছু ক্ষেত্রে উন্নয়ন ঘটেছি, তবে সেটা সাস্টেনেবল না। আর যদি আমরা সহিংসতা বন্ধ না করতে পারি, হয়তো লুট জাতির মতো আমরা মানে ধ্বংস হয়ে যাব যদি নারীর প্রতি সম্মান বা সম্মানের সাথে মর্যাদা যদি এস্টাবলিশ না করতে পারি। ধন্যবাদ। প্রশ্নটি আসলে স্বাধীন বাহিনী স্যারের কাছে এবং মিজান স্যারের কাছেও একই সঙ্গে। দুটো প্রশ্ন। সংবিধানের 152 যে অনুচ্ছেদটি আছে, যেটি আসলে ইন্টারপ্রিটেটিভ ক্লজ, সেখানে রাষ্ট্রের যে সংজ্ঞা, সেই রাষ্ট্রের সংজ্ঞা কিংবা রাষ্ট্রের যে ব্যাখ্যা, যেটাই বলি না কেন, সেখানে বিচার বিভাগ নাই কেন? এটা হচ্ছে একটি প্রশ্ন।
সেকেন্ড প্রশ্নটি হচ্ছে, সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের সিভিল সার্ভিসে যারা কাজ করছেন কিংবা যারা রাষ্ট্রের পক্ষে প্রজ্ঞাপন জারি করছেন, তারা রাষ্ট্রপতির নামে প্রজ্ঞাপন জারি করছেন কেন? এই দুটি প্রশ্ন আমার। মাইক্রো এখানে দিন প্লিজ, এখানে দিন জি মাইক্রোফোনটা। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার ফ্লোর দেওয়ার জন্য। যেটা আসলে আজকের প্রতিপাদ্য এই 16 SDGs যে গোল, সেটা যদি হয় তাহলে আর কোনো প্রবলেম থাকে না। সত্যি কথা, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হয়, সেই জায়গাটায় আমরা আসলে যদি দেখি যে আমরা প্রেজেন্টেশনেও আসছে, আমার মনে হয় যে আলোচক দুজন বিশেষজ্ঞ আলোচক বলেছেন, আসলে যে জায়গাটায় আমাদের সমস্যা সেটা হচ্ছে যে আমাদের গুড গভর্নেন্স। সত্যি কথা, সুশাসনের কথা আমরা যখন বলছি, আমরা আসলে কতটুকু সেটা নিশ্চিত করতে পারছি, সেখানে সেই কম্পোনেন্টগুলো নিয়ে আসলে কাজ করা কতটুকু আসলে প্রয়োজন সেটা আমরা মনে হয় অনুধাবন করতে পারি। কাজে টার্গেটগুলো ফুলফিল করার ক্ষেত্রে সরকারি বেসরকারি পর্যায়ে আমার মনে হয় যে সুশাসনের ব্যাপারটিকেও অবশ্যই হচ্ছে স্ট্রেনথেন করা দরকার, যেটা হচ্ছে আমরা বারবারই বলা হচ্ছে যে জবাবদিহিতা। আর জবাবদিহিতারই যদি জায়গা থাকে তাহলে সেই জায়গাটায় কেন অধিকার ভিত্তিক যে কর্মসূচিগুলো আছে সেখানে কেন বরাদ্দের যেটা আমি বলবো সেখানে কিন্তু অনেক অল্প হয়। কাজেই সেই জায়গাটায় যদি আমরা স্ট্রেনথেন করতে চাই এবং সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম সত্যি কথা সেই জায়গাটা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে, তাহলে ডেফিনেটলি সেই জায়গাটাও আমার মনে হয় দেখা দরকার খুব সঠিকভাবে। আমরা বলছি যে আমরা ভায়োলেন্সের কেসের ক্ষেত্রে দেখেছি যে আসলে নীরবতার যে সংস্কৃতি সেটাও একটা বড়, যেমন আবার হচ্ছে শাস্তিহীনতার যে সংস্কৃতি, তার মানে দুটো মিলেই কিন্তু কাজ করছে। একটা সামাজিক দায়বদ্ধতা রয়ে গেছে, আরেকদিকে রয়ে গেছে কিন্তু হচ্ছে আমাদের জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রের যে দায়বদ্ধতা, দুটো জায়গায় কিন্তু মিসিং। কাজে সেই নীরবতা ভাঙা যেমন আমাদের জন্য জরুরি, যে আমরা অনেক সময় সাইলেন্ট থাকি, আমরা একসাথে সেই প্রতিবাদটাকে সংগঠিত রূপ পায় না। কাজে সেই জায়গায় যদি জাস্টিস আমরা ইনশিওর করতে চাই তাহলে আমাদের সেই জায়গাও নীরবতার সংস্কৃতি ভাঙা দরকার, আর অবশ্যই হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া দরকার। এই দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যে আপনারা বলেছেন, দুজন আলোচকের মধ্যে আপনারা বলেছেন যে কিছু আইনের সংস্কার দরকার, কিছু নতুন আইন দরকার, কিন্তু যে আইনগুলো আছে সেটার বাস্তবায়ন কি পরিপূর্ণ হচ্ছে কিনা। আজকে অ্যাসিড সহিংসতার মতো যে একটা দৃশ্যমান সহিংসতা, সেখানে 4000-এর মতো রিপোর্টেড কেসের মাত্র 9.5% হচ্ছে কনভিকশন রেট। তার মানে বাকিগুলো কোথায় গেল, তারা কোথায়? তার মানে পুরো আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যাচ্ছে। কাজে এই জায়গাগুলোতে আরও বেশি দৃষ্টি আমি মনে করি, আদারওয়াইজ কিছুতেই শান্তি প্রতিষ্ঠিত হবে না। থ্যাংক ইউ। প্লিজ প্লিজ, ইয়েস। ধন্যবাদ। আমি মাইক্রোফোন হাতে পাওয়ার জন্য। আমি হুইল চেয়ারে বসা যার কারণে আমাকে দেখতে পাচ্ছেন হয়তো। আমার নাম অনিমেষ তজু, আমি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি থেকে রিপ্রেজেন্ট করছি। আমি আমার অভিমত কিছু বলতে চাই যে আইন এবং আইন প্রয়োগ বিষয়ে। আমরা দেখি যে আইন এবং আইন আছে এবং আইন প্রয়োগ আছে, কিন্তু আইনের যে সচেতনতা সেটা আমি দেখি না। আমি বলতে চাই সংক্ষেপে এভাবেই, যে টু দ্য পয়েন্টে, যেটা আমরা যখনই কোনো ক্রাইম ঘটনা ঘটে তখন সেই আইনের কার্যকারিতা আসে, কিন্তু ক্রাইম ঘটার আগে যে এই আইন সম্পর্কে যে ক্রাইম করে উনি কি জানেন কি না। এবং যদি প্রশ্ন করি যে আমাদের বাংলাদেশের যে মানুষ 100 জনের মধ্যে কতজন আইন সম্পর্কে জানে, যে আইনে কি কি আছে, আমি মনে করি সেগুলিকে এখন যে আমাদের পাঠ্যপুস্তকে সিলেবাসে এটাকে দেওয়া উচিত, যেন তারা ওয়ার্কেবল হয় যে কি কি আইন করলে কি আসলে ক্রাইম হবে। আসলে যারা ক্রাইম করে তারা না বুঝেই ক্রাইমটা করে, আইনটা না জানার কারণেই। আমি যে আমার এই বয়সে যে 50 বছরের মধ্যে কোথাও দেখিনি যে আমাদের স্কুলে পাঠ্যকে, কোথাও বিশ্ববিদ্যালয়ে আমরা যে পড়ে এসেছি, কোথাও আইন সম্পর্কে আমি কোনো সিলেবাসে পাইনি। আমার মনে হচ্ছে যে এখন যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আমার তাই মনে হচ্ছে যে এটা আসলে সিলেবাসে নেওয়া উচিত এবং সবাইকে এটা জানানো উচিত। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। ইয়েস, প্লিজ প্লিজ। Thank you very much. One comment and one question. I'm struck by the discussion here today about the lack of access to justice, and it seems from your report, but also from other reports that we've been reading, that there is in fact access to justice if you're powerful, if you have political influence, and if you have the right connections, and if you have money
to bribe, which is something that's been coming out of the report, but also other reports. So that is a bit of a discrepancy. So I'm wondering, and obviously very much showcases the linkages between inequality and lack of the rule of law. So I was wondering whether you have any concrete suggestions as to how that can be addressed. Secondly, with regard to the question of the national integrity institutions, as they are called in this particular report, we haven't heard very much from the panelists about, for example, institutions such as the National Human Rights Institutions or others. We've heard a bit about law enforcement authorities. So can you perhaps give us some very concrete suggestions as to how you think they can be improved? And obviously, this isn't something that the civil society can do, but it is something where government has to create a very proactive environment to do so, to pick up on something that the resident coordinator said this morning. If there is a crisis of accountability in these institutions and impunity with regard to serious human rights violations that we're hearing about, so what do you think can be done better in terms of cooperation between civil society and government? Thank you. নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি অসীম কুমার বক্সি, গান্ধী আশ্রম ট্রাস্টে কাজ করি। আমার ছোট ছোট কয়েকটি প্রশ্ন। আমি আসলে আইন বিষয়ে অজ্ঞ, তবে শ্রদ্ধাশীল। আমরা জানি আমাদের লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, যেমন ইউনিয়ন পরিষদ, তার উপরে উপজেলা পরিষদ, তার উপরে জেলা পরিষদ, এভাবে আরবানে আছে পৌরসভা, সিটি কর্পোরেশন, হিলি লোকাল গভর্নমেন্টস রয়েছে বাংলাদেশে। তো এই লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের নিচের দিকটাতে যেমন গ্রাম আদালত সহ বিচারিক কিছু কার্যক্রম, সালিসি কার্যক্রম, সালিসি পরিষদ, এগুলো পরিচালিত হয়। তো আমার পেশাগত অবস্থান থেকে আমার কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে। আমাদের মানবাধিকার সুশাসন প্রকল্পের আওতায় যেগুলো, সেগুলো অনেক দিন ধরে আমরা সাপোর্ট দিচ্ছি, গুড প্র্যাকটিস হচ্ছে। পাশাপাশি হয়তো আরও কিছু আছে যেখানে আমার কর্ম এলাকা না। কিন্তু গড়ে যদি বলি, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের যারা ইউনিয়ন পরিষদের এবং উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, এদের বেশিরভাগ এই বিচারিক কার্যক্রম সম্পর্কে আসলে ট্রেইনড আপ না। আমার জানা মতে বাংলাদেশে গড়ে এই ধরনের লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের যারা বিচারিক কার্যক্রমে সহযোগিতা করেন, অবদান রাখেন, অনেক সময় জাস্টিসের নামে ইনজাস্টিস হয় তাদের দ্বারা, কারণ তারা আসলে আইন সম্পর্কেও ভালো জানে না। তাদের ট্রেনিংয়ের জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ কোনো উদ্যোগ রয়েছে কিনা। আর আরেকটি প্রশ্ন আমার, আরও কয়েকটি ছোট ছোট প্রশ্ন। আমরা জানি জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারের আমলে বিচারিক বিকেন্দ্রীকরণ বললে ভুল হবে কিনা জানি না, উপজেলা পর্যায়ে বিচারিক সিস্টেম চালু ছিল, জুডিশিয়ারি সিস্টেমটা। তো সেটা আবার পরবর্তীতে উইথড্র করা হলো। আমরা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করছি, সরকারের বিকেন্দ্রীকরণ করছি, কিন্তু এসডিজি অর্জনের জন্য আমরা মনে করি তৃণমূল পর্যায়ের মানুষ যারা এই যে জেলা জজ আদালতে বা ম্যাজিস্ট্রেট আদালতে এসে দিনের পর দিন ঘুরে, তারা উপজেলা পর্যায়ে বিচারিক ব্যবস্থা নেওয়া হবে কিনা, এটা আমার আরেকটি প্রশ্ন। আমি স্যার আর ছোট্ট দুইটা প্রশ্ন করব। সেটা হলো, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ভায়োলেন্স হচ্ছে, বিশেষ করে নোয়াখালীতে। আপনারা জানেন, পত্রপত্রিকায় দেখেছেন, বৃহত্তর নোয়াখালীর কথা যদি বলি, নুসরাতের জীবন দিতে হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখলাম একজন ব্যারিস্টার, আইনজীবী, তিনি ওসি মোয়াজ্জেম সাহেবের বিরুদ্ধে মামলা করলেন। তার আগে অনেক সংগঠন, অনেকেই মানববন্ধন করেছেন, বিচার চাই বিচার চাই, বিভিন্ন ধরনের কথা বলেছেন। অনেক এনজিও, সুশীল সমাজ, কত সমাজ সেখানে দাঁড়িয়েছে, ছাত্র ভাই বোনেরা, যুব সমাজ, অনেকেই প্রতিবাদ করেছে, আমি নিজেও করেছি। আমি এখনো বলছি বিচার চাই বিচার চাই বিচার চাই, কিন্তু শুধু বিচার চাই এই কথা বললে তো হবে না। সেদিন কোথায় গিয়েছিল আমাদের এই বিভিন্ন বড় বড় যারা, যাদের সুযোগ ছিল একটা মামলা করে দেওয়ার,
সেই ব্যারিস্টার সাহেবের মতো অনেক আগে ব্যারিস্টার সাহেব একটু দেরিতে হলেও মামলা করেছেন, ওসি মুয়াজ্জেমের অবহেলা ছিল। এই জাতীয় অবহেলা যেখানে যেখানে আছে সেগুলো কেন আমরা পদক্ষেপ নিচ্ছি না? শুধু সরকারের সমালোচনা নাই, সরকার অনেক ভালো ভালো কাজ করেছে। যেমন নারী শিশু নির্যাতন দমন আইনে যে মামলাগুলো হয়েছে নোয়াখালীতে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মাননীয় পুলিশ সুপার ইলিয়াস শরীফ সাহেব সহ এবং জেলা প্রশাসনও এটা দেখভাল করছেন। সেক্ষেত্রে মামলা হয়েছে, দ্রুত তদন্ত হচ্ছে এবং তদন্ত আমার জানা মতে দ্রুত বিচার সম্পন্ন করার জন্য একটা সুপারিশ জেলা পর্যায় থেকে আছে সরকারের তরফ থেকে। তাহলে আমরা শুধু সমালোচনা করব নাকি সরকারের ভালো কাজের স্বীকৃতিটাও দিব, সেটা আমার আরেকটি প্রশ্ন। আর আমি স্যার শেষ প্রশ্ন, থ্যাংক ইউ প্রশ্ন স্যার, দেখুন আরো অনেকে আছে প্রশ্ন স্যার, আরো অনেকে আছে তো স্যার, একটা মনের ভিতর পীড়া দিবে স্যার, আপনি আইনজ্ঞ স্যার, আমাদের বিভিন্ন আইন আছে, সেই আইন কোনো আইনের সাথে সাংঘর্ষিক কিনা? অনেক আইন আছে আমি জানি, আপনারা আমার অনেক পূজনীয়, আপনাদের মাধ্যমে আমার কাছে একটা প্রস্তাব নিবেদন, কোনো আইনের সাথে সাংঘর্ষিক কিনা এই বিষয়ে যদি গবেষণা, সিপিডি হতে পারে বা অন্য সংস্থা হতে পারে বা সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় হতে পারে, এই জাতীয় গবেষণা করা দরকার। ধন্যবাদ স্যার, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি নাজনীন, আমি বলতে চাচ্ছি যে গণতান্ত্রিক একটি দেশের জন্য জবাবদিহিতা একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। তো স্বাধীনতার প্রায় 50 বছরের কাছাকাছি এসে আমরা কেন এখনো ন্যায়পালের মতো একটি প্রাতিষ্ঠানিক অংশ এখনো তৈরি করতে পারি নাই, সেটা যে কোনো একজন বিশেষজ্ঞ বললে আমি খুশি হব। ধন্যবাদ। ধন্যবাদ। দেখুন, মানবাধিকারে প্রয়োজন জবাবদিহি সরকার, গণতন্ত্রে প্রয়োজন জবাবদিহি সরকার, এই মুহূর্তে প্রয়োজন জবাবদিহি সরকার, সবসময় প্রয়োজন জবাবদিহি সরকার। আমরা যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই যে বাংলাদেশে বহুমুখী যে শিক্ষা ব্যবস্থা, এটা বাদ দিয়ে কিভাবে একমুখী শিক্ষা ব্যবস্থা করা যায় এবং মানবাধিকার শিক্ষা ব্যাপকভাবে ব্যক্তি লেভেলে, প্রাতিষ্ঠানিক লেভেলে এবং বিশেষ করে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে মানবাধিকার শিক্ষা করতে হবে। এবং সেই সাথে বলতে চাই যে সিভিল সোসাইটি, কমিউনিটি বেসড অর্গানাইজেশন এবং গভর্নমেন্টের মধ্যে একটি শক্তিশালী কোলাবোরেশন এবং কোঅপারেশনের জায়গাটা কিভাবে তৈরি করা যায় এবং এটি হতে হবে একটি অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে। কিভাবে করা যায় এটাও আরেকটি প্রশ্ন। আর এবং দেখেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল যে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, বৈষম্য দূরীকরণ এবং মানবিক মর্যাদা, এই তিনটি একটিও এই স্বাধীনতার 48-50 বছরে প্রতিষ্ঠিত হয়েছে কিনা আমাদের প্রশ্ন। এবং আমার মনে হয় রাষ্ট্র এই জায়গায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আরেকটি জায়গায় বলতে চাই যে আমাদের লোকাল গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনগুলো আছে, এইগুলোকে কিভাবে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে, বৈষম্য দূরীকরণ করা হবে এবং শক্তিশালী প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। ধন্যবাদ সবাইকে। Thank you. They slightly chose the wrong person to co-chair this, given that I don't speak Bangla, but I'll take 2 more questions. I'll rely on my colleagues to help out here. Then I will quickly summarise in English, and then we'll move to the plenary. Guy at the back with his hand who's got the microphone. Yeah. ধন্যবাদ। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন ছাত্র। তো আমরা ইদানিং দেখতেছি যে কোনো দাবির জন্য ছাত্রদেরকে আজকে আসলে রাস্তায় নামতে হচ্ছে। মানে আমাদের একটা বিচার হোক, একটা দাবি হোক, সব কিছুতেই মনে হচ্ছে যে রাস্তায় না নামলে, আন্দোলন না করলে একটা দাবি আদায় হবে না। তো আমাদের এই কালচারটা আস্তে আস্তে মানে এক প্রকার তৈরি হয়ে যাচ্ছে, কিছু হলেই আমাদেরকে দেখতেছি যে ছাত্রদেরকে রাস্তায় নামতে হচ্ছে। তো এই কালচারটা আমরা আসলে ভালো কালচার কিনা এবং এটা আমাদের জন্য কি ধরনের আসলে সামনে ভবিষ্যতে আমাদের কি ধরনের এফেক্ট এটা আমাদেরকে দিবে? Thank you very much. The lady in the second row. Good afternoon, panelists. I just have a very short question.
it's like listening to everyone, it's very understandable that the whole SDG is over-ambitious and we have a lot of disappointments in our minds. So my question is more theoretical. So there is this right to equality, there is this issue, but one of the SDG goal 10 is regarding reducing inequality. It isn't absolute removal of inequality, but rather reducing it. So we know that the concept of equality isn't absolute. So that's there, and then we see the access to justice. So theoretically, if I have to ask this question, like if I have to know the answer, if I have to balance it, does the access to justice or the right to equality, which one prevails over the other? Thank you. Thank you very much. I'm going to ask our two discussants just to say anything they would like to say in response. I'm really sorry, there are loads of hands up. We have to draw a line because we have to go through to the plenary. I'm going to come to my left first and ask Dr. Kamal, is it? No, that's not. No, I'm so sorry. Okay. Sorry, Hussein, I'm so sorry. Yeah, haven't had a chance to look at my agenda. New discussants and make some responses, and then, sir, thank you. Thank you. I think শেষ প্রশ্নটা নিয়ে যাই যে আমরা শুরুতেই যেটা বললাম যে মানবাধিকার কাঠামো আর এসডিজি কাঠামো দুইটা আমাদের কিন্তু একত্রে দেখতে হবে, কারণ এসডিজি কাঠামো এসছে বলে মানবাধিকার কাঠামো কিন্তু উধাও হয়ে যায়নি, গুম হয়ে যায়নি এখনো, সেটা এখনো আছে পৃথিবীর জন্য আর বাংলাদেশের জন্য। তো দুইটা মিলিয়ে দেখা উচিত। আর এখানে যে সূচকগুলো, যে ইন্ডিকেটরগুলো তৈরি হয়েছে, সেগুলো তো এখন পর্যন্ত পর্যালোচনা হচ্ছে, এই বছরে আবারও হবে, সেই জন্য তো আমরা এখানে বসছি। তো সেই ইন্ডিকেটরগুলো নিয়ে আমাদের বোধহয় একটু কাজ করার আছে, এবং সেখানে আপনি ঠিক যে কথাটা বললেন, রিডিউসও যদি করতে চাই, কমাতে যদি চাই বৈষম্যের হার, তাহলে কোন অবস্থায় আমরা এখন আছি সেটা তো আগে বুঝতে হবে। তো সেটার জন্য কাজ করা দরকার। এখানে যারা সুবিধা বঞ্চিত হচ্ছেন অথবা বলা হলো পিছিয়ে পড়া আছেন, তারা কারা সেটা তো চিহ্নিত করা দরকার। আজকে যেমন একজন প্রতিবন্ধীদের কথা বললেন, কিন্তু প্রতিবন্ধীদের আসলে বিচার না পাওয়ার ক্ষেত্রে কি অবস্থা, এটা নিয়ে কিন্তু সেরকম তথ্য কিন্তু সরকারি পর্যায়ে নাই। বেসরকারিভাবে অনেক প্রতিবন্ধী সংগঠন এগুলো বারবার কিন্তু উত্থাপন করছেন, কিন্তু ওটা সরকারি ডেটার মধ্যে ঢুকছে না, আর সরকারি ডেটা নেইও। আর অনেক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী আছে যাদের কথা আমরা উল্লেখ করছি না, যেমন আদিবাসীদের বিষয় এখানে আসছে, আদিবাসী সমতল এবং পাহাড়ের যৌন সংখ্যালঘু যারা, তাদেরকে তো সরকার স্বীকৃতিই দিচ্ছে না। হিজড়া সম্প্রদায় ছাড়া অন্য কাউকে কিন্তু বলছে তারা নাকি বসবাসই করে না বাংলাদেশে। তো সেটাও তো একটা বিষয় যে ওনাদের বিষয়গুলো এখানে আসবে। ফাইনালি একজন বললেন যে আমরা সরকারের প্রশংসা করছি না। আমার মনে হয় আমরা সরকারের প্রশংসা সারাক্ষণই করছি এবং সবাই কাজই করছি সরকারের সাথে, তো সেটা নতুন করে বলার কিছু ছিল না। আমরা এখানে আলাপ করছিলাম যে কি করে সমন্বয় সাধন করা যাবে সরকার এবং বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের সাথে, এবং বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত, যে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছিয়ে ফেলে রাখা যাবে না। তো কারা পিছিয়ে ফেলে আছে, কারা পিছে পড়ে আছে, এবং তাদের সাথে তাদের কথা, তারা কি করে বিচারের ব্যবস্থার সম্মুখীন হতে পারে, তাদেরকে কি করে অন্তর্ভুক্ত করা যায় সমাজে, তাদের জন্য কি করে ন্যায্যতার ব্যবস্থা করা যায়, সেই বিষয়গুলো তো আমাদের সামনে, সেই জন্য আমরা এইভাবে আলোচনা করি। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মালিক। অনেক প্রশ্ন তো উত্তর দিতে পারবো না, মনে নাই, বাট একটা কথাই যেটা আমরা বলছি যে অ্যাক্সেস টু জাস্টিস, একটা পদক্ষেপ কোন, আমাকে যদি জিজ্ঞেস করে কোন পদক্ষেপ নিলে অ্যাক্সেস টু জাস্টিসটা আমাদের একটু বেটার হবে। হ্যাঁ, আমি জানি যে একটা সমস্যার উপরে টাকা ঢাললে সমস্যার সমাধান হয় না, এটা জেনেও বলছি যে আমরা একটা জিনিস কেউ খেয়াল করি না। এই যে এখন এই বছরের বাজেট চলছে, বড় দাগে 4.5 লক্ষ কোটি টাকার বাজেট, তার 1% দাঁড়ায় 4.5 কোটি টাকা, তারও অর্ধেক করলে দাঁড়ায় 2250 কোটি টাকা। আমাদের গত 10 বছরে হিসাব করে দেখেছি বাজেটের 0.3 থেকে 0.4, অর্থাৎ বাজেটের 1% 3 ভাগের 1 ভাগ হলো আমাদের আইন ও বিচার ব্যবস্থার জন্য, বড় দাগে 2000 কোটি টাকা। 0.3, 1% 3 ভাগের 1 ভাগ। তো একটা স্টেপ যদি আমাকে কেউ বলতো, যেটা জানি আমি টাকা দিয়ে সমস্যার সমাধান হবে না, কিন্তু অন্তত মৎস্য, পশু, ছাগল, গরু, ছাগল যে মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয় থেকে আইন বিচারের জন্য বেশি টাকা দিতে হবে।
এটা হলো আমার একটা যদি সলিউশন হয়। এখন বাংলাদেশে গত সপ্তাহে দেখেছি 1819 জন বিচারক আছেন, তার মধ্যে বিচার কার্যে সাধারণত 10% থাকেন না, অন্যান্য চাকরিতে বিদেশে থাকেন। তো এই হিসাবে 16 কোটি লোকের দেশ, 17 কোটি লোকের দেশে এখন বিচারক আছেন 1600 জন। কিছু টাকা বাড়ালে, কিচ্ছু লাগবে না, বছরে 1000 কোটি টাকা বাড়ালেই আমরা অনেক এগিয়ে যাব। এইটা একটা। আর দ্বিতীয় যেটা ওই যে ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি, আমি সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যখন যেখানে যে প্রতিষ্ঠানে যে বসবে ওই প্রশ্নটা করা, তুমি বেটা এখানে বসছো কোন যোগ্যতা বলে, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের ব্যাপারে করতে হবে। আর একজন বলেছিলেন, আমি খুব বিনীতভাবে বলছি, যে প্লিজ জীবনে কখনো আপনার কর্মচারীকে মাননীয় বলবেন না, মাননীয় পুলিশ সুপার না, সে আপনার কর্মচারী, আমার টাকায় সে কাজ করে, আপনার টাকায় সে কাজ করে। নতুন আইন হয়েছে, আইনে বলা হয়েছে সরকারি কর্মচারী, আমরা টাকা দিই, তারা আমার কাজ করে। প্লিজ সরকারি কর্মচারীকে মাননীয় বলবেন না। থ্যাংক ইউ। Thank you very much indeed, Dr. Malik. So it is my privilege to try to sum up in the last 5 minutes what we've been hearing. I've been listening to some people talking directly in English, and others I've had interpreted for me, so forgive me if I miss things out. First of all, I'd like to thank our signer. I've rarely been to an event where you have signing almost all the way through. It's a really big indication of how we're looking at inclusivity, disabled, wanting to hear everyone's voices, and that was coming through strongly as a theme. SDG 16 has always created tension because it sets a rule-based international system, something that we've globally signed up to, against domestic sovereignty. It makes it very uncomfortable for governments because we are all the 192 countries, going to be measured against the same set of indicators. And there were endless arguments about the goals, the indicators, the milestones, and inevitably there are challenges to the data, as we've heard very strongly from this audience and from our speakers. The important things that have come through today is the need for context-specific thinking and working politically, integration of all voices and all partners. And I absolutely heard the challenge to our international partners, including myself and what I represent, to come in to act on a level playing field and not to come and prescribe. So if I do sound like that, please forgive me. We talked about the importance of leaving no one behind, both nationally and internationally. We do that within the sovereign boundaries of Bangladesh. We do it within countries, between continents, between different countries. And on that note, I would say we are envious in the UK of your spectacular economic growth, and we talked this week with your Foreign Secretary about how to rectify the balance of payments more in favour of Bangladesh than the UK, but that's another thing. We talked about the real dearth of baseline data, particularly across the justice sector. I would say, though, I came this morning from a session with the Chief Justice at the Supreme Court, where we were looking at the first national justice audit of Bangladesh, carried out by a huge consultation, by some technical assistance, but by a lot of work with the justice, the judiciary, if you like. And there were a lot of messages coming out there, but if you want the card and you want to get the online link, you will see a huge amount of data there, which we think is going to provide a credible platform for policy and programmatic recommendations going forward. That was what the Chief Justice was endorsing anyway. I think the important thing as well that we're hearing about is the need for join up across the SDGs. As Sarah was saying, we need a join up across all of them, but particularly what we're hearing from the government is an alignment between 10, 16 and 17, and your comment at the end there around inclusion is a very important one. None of these goals stands in isolation, but I would argue strongly from what we've heard today that 16 underpins them all. We are not going to be able to influence 1 through 17 minus 16 unless you've got
good institutions, good systems, processes that people are following, access to information for all citizens, not just decisions taken behind closed doors or vice-chancellors appointed on the basis of being available for 4 years. We need to be hearing data and information from citizens and for citizens. What I also heard was the challenge around whose voices are we hearing when we hear citizens' voices? Is it really the citizens, or is it CSOs or other groups who claim to represent citizens? And how do we really reach down to understand what different sorts of citizens want from their government? And after all, a government should only be in place to serve the state, the citizens, and it is very hard to accept challenge, to accept data that seem to undermine a government. You'll be conscious that there have been 3 indices coming out recently, the Media Freedom one, the Transparency International, there's ease of doing business. There are a number of indices where inevitably a government is going to feel under attack, and so we need to work collectively to hear government, citizens, CSOs, a whole range of voices and partnerships if we're actually going to be able to achieve the equality, social justice and human dignity that so many people were talking about. And that includes women, the disabled, the multidimensionally poor, and that's where I think this join-up between 10, 16 and 17 becomes so paramount. If I've omitted things, forgive me, grab me before I start feeding back into the plenary. But thank you very much indeed. Hearing this sort of group of voices, all so eager to talk about issues and raise different points of view, is going to be a fundamental part of the process. And I would thank the Centre for Policy Dialogue for pulling it together. Thank you very much indeed.